আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেমিকন্ডাক্টর লাস্ট লাইভ ক্লাসে। সো গত ক্লাসে হচ্ছে আমরা কিছু টপিক দেখেছিলাম ট্রানজিস্টরের, খুব ইন্টারেস্টিং ছিল। আজকের ক্লাসে আমরা ওই টপিকগুলোকে একটু ফার্দার ডিসকাস করব, সাথে কিছু প্রবলেম সলভ করব। আর এরপরে তোমাদের হচ্ছে একটা রেকর্ডেড ক্লাস পাবা যেখানে সিকিউ সলভ থাকবে, একটা রেকর্ডেড ক্লাস পাবা যেখানে এমসিকিউ সলভিং থাকবে, একটা রেকর্ডেড ক্লাস পাবা যেখানে অ্যাডভান্স প্রবলেম পাবে এবং এট লাস্ট আরো একটা রেকর্ডেড ক্লাস পাবা যেখানে তোমার পুরোটা চ্যাপ্টার ওভারভিউ পাবে। সো শুরুতে ভাইকে জানাও যে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। সবকিছু ক্লিয়ার থাকলে ভাইরা আজকে টপিকে জাম্প করো। আজকে এক্সট্রা কোনো টপিক না, ভাইরা গত ক্লাসগুলোতে যা যা টপিক পড়ছি ওই টপিকগুলো দিয়ে ভাইরা প্রবলেম সলভ করবো। ঠিক আছে? তোমরা অনেকেই ভাইকে জানাচ্ছিলা ভাইয়া প্রবলেম তো সলভ করাচ্ছেন না। তো আজকে হচ্ছে আমরা এই জিনিসগুলো করবো। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে সুমাইয়া, ফাতেমা, মাহিমা, তাসমিয়া, আফসানা, খুশিদা, আহ গোলাম। আচ্ছা গোলাম কি, আচ্ছা কিছু একটা হবে, ভালো কথা। আয়েশা সিদ্দিকা, তারেক, আশা, শ্রাবন্তী, নিষ্কৃতি, খুশিদা, আচ্ছা শ্রাবন্তী হালদারও আছে, ভেরি গুড, খুব পরিচিত নাম। মেহজাবিন রাহাত, এটাও পরিচিত নাম। তারেক রহমান, সোহান, আহ আয়েশা, আনন্দ, ইশরাত, বাইতুল, সায়ন্তিকা, আচ্ছা আচ্ছা আজকে তো অনেকে আছে। ওকে, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া ভালো আছি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ভাইয়াও ভালো আছে। বলো রেকর্ডেড কেন? রেকর্ডেড এর সবচেয়ে বড় বাধা যেটা, এটা হচ্ছে ভাইয়া টাইম নিয়ে। সো ভাইয়া ট্রাই করবো মানে বেশি বড় না আরকি। লাইভ ক্লাস কি হয় ১.৫ ঘন্টা। ১.৫ ঘন্টা পরে ভাইয়া ইস মাথা ব্যথা করতেছে, ভাই আর পারতেছি না, ভাই আজকে ছেড়ে দেন। এগুলা করলে তো ভাই পড়াশোনা হবে না। সো ভাইয়া কি করব? সব জিনিসপাতি দিয়ে মোটামুটি ২ ঘন্টা ২.৫ ঘন্টার পার ক্লাস একটা রেকর্ডেড দিব আরকি। সো যাতে তুমি একটু মাথা ব্যথা করলেও পরে জিনিসপাতিগুলো দেখে নিতে পারো। লাইভ ক্লাস হইলে হয় কি, তোমার ১.৫ ঘন্টার মধ্যে টপিক গুলো শেষ করার একটা বাধ্যবাধকতা থাকে। বাট রেকর্ডেড ক্লাসে এরকম বাধ্যবাধকতা থাকবে না। সো তোমাদের জন্য আরকি। তোমরা ধরো ১.৫ ঘন্টা দেখে নিবা, পরে আবার ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা আবার দেখে নিবা। ঠিক আছে? রেকর্ডেড ক্লাসগুলা কি ১ তারিখের আগে পাবো? এই উইকের মধ্যে পেয়ে যাবা আই গেস। এই উইকের মধ্যে ভাইয়া ট্রাই করব সবকিছু শেষ করে ফেলা। হ্যাঁ, লাইভ ক্লাস ভাইয়ারও ভালো লাগে। বাট কি করব বলো? তোমরাই এই যে সামিয়াই তো গতকালই তো বলছো তুমি, "ভাইয়া আর পারতেছি না, আজকে ছেড়ে দেন।" আ এরকম বলো তো তোমরা, তোমরাই তো বলো। সো এইজন্য ভাইয়া কি করতেছি? জিনিসপাতিগুলো একটু রেকর্ডেড ভার্শন এ নিয়ে যাচ্ছি। সো আজকে আমরা দেখি আজকে আমরা কি করব বলো তো? আজকে হচ্ছে আমরা মেইনলি ট্রানজিস্টরের প্রবলেম সলভ করব। ঠিক আছে? ট্রানজিস্টর আজকে আমরা প্রবলেম সলভ করব। ফাতেমা, অ্যানুয়াল এক্সাম ফিজিক্স ভালো হইছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সামিয়া ইসলাম বলতেছে বলেন। আমি দেখছি তুমিই বলছো। তুমি বারবার বলছিলা। গত ক্লাসে বারবার তুমি বলছিলে, "ভাইয়া ১ ঘন্টা যাইতে না যাইতে পোলাপাইন একদম নেতায় পড়ে।" ভাই তোমাদের চেয়ে তো ছোট বাচ্চা-কাচ্চারা ভালো। ওরা তো এট লিস্ট ২ ঘন্টা ২.৫ ঘন্টা ক্লাস করতে পারে। হুম, 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 হুম। আচ্ছা ভাইয়া তো গত ক্লাসে কিছু প্রবলেম দিছিলাম তোমাদের করতে। ওইগুলা কি করছিলা? ভাই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কি কোয়েশ্চেন হবে? ভাই তুমি অ্যাডভান্স প্রবলেম সলভিং করো। তোমার অ্যাডমিশন না। তোমার যদি বলে ভাইয়া আইআইটি দিয়ে পরীক্ষা দিতে যাও। তুমি এই সেমিকন্ডাক্টর থেকে কোয়েশ্চেন আসলে অ্যান্সার করতে পারবা। অ্যাডভান্সে ভাই এরকম জিনিসপাতি রাখবো। ঠিক আছে? আর সিকিউ এমসিকিউ তো তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড পাবা। আর একটা যে ওয়ান শট টাইপের ক্লাস নেব, এটা ওয়ান শট বলবো? না, ওয়ান শট টাইপের যে ক্লাস নিব, ওই ক্লাসে হচ্ছে মেইনলি ভাইরা কি করব? সিকিউ, এমসিকিউ, তারপর হচ্ছে অ্যাডভান্স বা টপিক কি পড়াইছি, ওই টপিক থেকে অ্যাডমিশনে কি কোয়েশ্চেন আসে, ঐরকম একটা কিছু একটা মানে ওভারভিউ টাইপের আরকি। বলতে পারো যে গাইডলাইন টাইপের। ভাইয়া দেখাই দিব যে এখান থেকে এখানে এটা পড়াইছিলাম। ধরো সাপোজ আমি লেকচার ৩ এ হচ্ছে ডায়োড পড়াইছি। সো আমি ডায়োড থেকে হচ্ছে অ্যাডমিশনে কোনো একটা প্রবলেম আসছে। সো ভাই হচ্ছে ওই প্রবলেমটা লিখে বলে দিব যে এটা ডায়োড থেকে আসছে। ডায়োডের টপিকটা এরকম ভাবে বলছিলাম। এই প্রবলেমটা এইভাবে সলভ করা লাগে। ঠিক আছে? আমার বাসা কোথায়? আপাতত হচ্ছে ভাইয়া এতিম। ভাইয়ের বাসা হচ্ছে আ বুয়েটের হলে আরকি। হুম, হুম, হুম। কমন এমিটার পিএনপি ট্রানজিস্টরটা একটু এঁকে দিন কষ্ট করে। কমন এমিটার পিএনপি ট্রানজিস্টর। হ্যাঁ, ভাইয়া এঁকে দেব, সমস্যা নাই, এঁকে দেব। শুরু করি, ঠিক আছে? ১ অগাস্ট আমাদের একটা অ্যাডমিশন টাইপ কোয়েশ্চেন হবে। একটু টিপস যদি দেই, ভাই কোয়েশ্চেন হার্ড হবে। ট্রাই করবা ভালোভাবে পড়ার জন্য। ভাইয়ার যে নোটগুলা করছে, ওই নোটগুলা জাস্ট একটু আ ভালোমতো গো থ্রু করবা। আবারও বলতেছি কোয়েশ্চেন গুলা কিন্তু মোটামুটি লেভেলের মানে হার্ড হবে। বোর্ড কোয়েশ্চেন এর চেয়ে একটু হার্ড, অ্যাডমিশন এর চেয়ে একটু ইজি হবে। সো এরকম আরকি করবা। আমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে আমার দাদার বাড়িতে আরকি। সো আমার বাবা আমার দাদার ঘরে জন্মগ্রহণ করছে। ওই দাদার বাসায় ছিল। সো এখনো ওইখানেই আছে। ঠিক আছে? না, নেগেটিভ মার্কিং থাকবে না। নেগেটিভ মার্কিং থাকবে না। আ নেগেটিভ মার্কিং ফিউচারে ভাইয়া করার ট্রাই করব। বলব আরকি। ঠিক আছে?
আচ্ছা দেখো আমরা ট্রানজিস্টরের মধ্যে আসি। আচ্ছা একজন হচ্ছে বলছে কমন এমিটার পিএনপি ট্রানজিস্টর কি বলছে ভাই? আচ্ছা ভাইয়ের হচ্ছে একটু দেখি আঁকাই দেওয়া ট্রাই করি। ও যেহেতু বলছে তোমরা সাথে সাথে তোমারই একটা ফ্রেন্ড ও বলছে হচ্ছে ভাই কমন এমিটার পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে? কমন এমিটার পিএনপি ট্রানজিস্টর। সো তোমরাও ভাইয়ের সাথে সাথে একটু আঁকাও যে কমন এমিটার পিএনপি ট্রানজিস্টর দেখতে কেমন বা আঁকাইতে কেমন। ঠিক আছে? ও মোস্ট প্রবাবলি একটু প্যারা খাচ্ছে জিনিসটা নিয়ে। আমরা হচ্ছে জিনিসটা একটু গোছ্র করি। গোছ্র করে হচ্ছে আজকের প্রবলেম সলভিংটা শুরু করব। এই তো শামীম আক্তার এক্সাক্টলি ভাই আমি এতিমখানায় থাকি। এই তো নিজুম খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে। এজন্যই তোমাদের আমার ভালো লাগে বুঝছো? এই যে নিজুম বলছে ভাই আপনার বাড়ি হচ্ছে বাড়ির আকাশের নিচে জমির উপর। এক্সাক্টলি ভাই আমি হচ্ছে বায়ুতে ভাসতেছি। বুঝছো? ও জয়শ্রী বলতেছে ওর মা জানতে চাইছিল। আচ্ছা বলি আন্টি যেহেতু জানতে চাইছে ভাইয়ের বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা এভাবে বলি ভাইয়ের বাসা হচ্ছে বিজয়নগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ হচ্ছে দেশ, আর পৃথিবী হচ্ছে গ্রহ, গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা আলো পাই সূর্য থেকে। ঠিক আছে? আরো লাগবে? আরো ইনফরমেশন লাগবে? ও আমার নামও নাকি অনেকে জানতে চাইছে। দেখো তোমাদের সেমিকন্ডাক্টরের ক্লাস অলরেডি শেষ। ভাইয়ের নাম মাহিন। আর তো মনে হয় লাগবে না, রাইট? আর তো কিছু লাগবে না। সো আরো লাগলে বইলো ভাইকে, বইলো যে ভাই আরো কিছু বলেন। সো 500 বিলিয়নের মতো গ্যালাক্সি আছে, এর মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে থাকি। 600-700 বিলিয়নের মতো হচ্ছে নক্ষত্র আছে যারা আলো দেয়। এর মধ্যে আমরা সূর্যের আলো খাই, সূর্যের আলো পড়ি, সূর্যের আলো দিয়ে ঘুমাই। ঠিক আছে? আচ্ছা দেখো আমরা ও যেহেতু বলছে কমন এমিটার কি পিএনপি, রাইট? পিএনপি ট্রানজিস্টর। সো এই জিনিসটা দেখতে কেমন? কমন এমিটার পিএনপি ট্রানজিস্টরটা দেখতে কেমন ওইটা হচ্ছে আমরা একটু আঁকানো ট্রাই করি। আচ্ছা একটু এখানে আসো, আমরা এখানে চলে আসো, এখানে চলে আসো। ঠিক আছে? কমন এমিটার পিএনপি ট্রানজিস্টর দেখো। সো আমরা কিভাবে আঁকাই? আমরা হচ্ছে প্রথমে একটা সার্কিটাল ডায়াগ্রাম আঁকাই। এখানে হচ্ছে এরকম ভাবে দুইটা টান দেই। একটা হচ্ছে উপরের দিকে যায়, একটা এদিকে যায়। আচ্ছা সার্কিটটা ভাই ফুলফিল করতেছি না। ঠিক আছে ভাই জাস্ট পোর্শনগুলোর নাম করে দিচ্ছি। কমন এমিটার কি? এটা কমন এমিটার তার মানে এই যে এই এই পোর্শন এবং এই পোর্শনের মাঝে কমন হচ্ছে এটা, এই পোর্শন এবং এই পোর্শনের মাঝে কমন হচ্ছে এটা। তার মানে এটা কি? এটা হচ্ছে এমিটার পোর্শন, এটা হচ্ছে আমার কালেক্টর পোর্শন, আর এটা হচ্ছে আমাদের বেস পোর্শন, রাইট? বেস এমিটার কালেকশন। এটা কি ধরনের ট্রানজিস্টর? পিএনপি ট্রানজিস্টর। পি এন পি ট্রানজিস্টর। ঠিক আছে? পিএনপি ট্রানজিস্টর। ভাইয়া কি বলছি? ভাইয়া বলছিলাম আমাদের এইরকম ট্রানজিস্টরের ক্ষেত্রে মেনলি হচ্ছে দুইটা পোর্শন থাকে। একটা হচ্ছে ইনপুট, আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে আমাদের আউটপুট। মনে আছে তো? একটা হচ্ছে আমাদের ইনপুট, আরেকটা আউটপুট। সো এই যে এই প্রান্তটাকে আমরা কি বলবো? এই প্রান্তটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া ইনপুট প্রান্ত। আর এই যে কালেক্টর এমিটার এটাকে আমরা বলবো কি ভাইয়া? আউটপুট। এখন মেইন কথা হচ্ছে ভাইয়া কালেক্টর এমিটারকে আউটপুট বলবো ঠিক আছে, বাট আরেকটু যদি স্পেসিফিক্যালি বলতে চাই ভাইয়া কালেক্টরের অ্যাক্রস হচ্ছে আমরা আউটপুটটা নিই। ঠিক আছে? কালেক্টরের অ্যাক্রস হচ্ছে আমরা আউটপুটটা নিই এবং ইনপুটটা আমরা কোথায় দেই? ইনপুটটা মেইনলি বেইসে দেই। সো একটা কথা বলছিলাম আমরা যখন ডায়োডগুলোকে অ্যাক্টিভ মোডে চিন্তা করি, কি মোডে? অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মেইনলি হচ্ছে আমরা এটাই চিন্তা করব। আমরা হচ্ছে চারটা জিনিস বলছিলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে কাট অফ, আরেকটা কি অন, আর একটা অফ। সো এই যে এই জিনিসপাতিগুলোর কিভাবে আমরা ডিসাইড করি? আমরা ডিসাইড করে হচ্ছে ভাইয়া আমরা ইনপুটে কি ধরনের ভোল্টেজ দিচ্ছি এবং আউটপুটে কি ধরনের ভোল্টেজ এপ্লাই করতেছি। মনে আছে তো, রাইট? হ্যাঁ পড়াই নাই এখনো। অ্যাক্টিভ মোডে যখন চিন্তা করি এখানে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ইনপুট, যেটা ইনপুটে যে ট্রানজিস্ট আমাদের ইনপুটে যে ডায়োডটা থাকে, এই ডায়োডটা কিভাবে থাকে ভাই? ডায়োডটা থাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াসে। আর আউটপুটে কি থাকে ভাই? আউটপুটে যে তোমার রেজিস্ট্যান্স বাড়াইতে হবে কি থাকে? আউটপুট হচ্ছে রিভার্স বায়াসে থাকে। রিভার্স বায়াস। খেয়াল আছে তো? সো এটা তুমি মনে রাখতে পারো, বা তুমি যদি বলো ভাই আরেকটু ইজি করে দেন, হ্যাঁ ভাই আরেকটু ইজি করে দিতে পারি। ব্যাপার হচ্ছে এরকম, তুমি এই জিনিসটা মনে না রেখে এটাও মনে রাখতে পারো যে বেস এমিটার যে কানেকশনটা আছে এটা অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে থাকবে।
অলওয়েজ ফরওয়ার্ড বায়াস এ থাকবে। আর বাকি কানেকশনটা কি রিভার্স বায়াস থাকবে। সো বেস এমিটার সবসময় ফরওয়ার্ড বায়াসে থাকবে। ঠিক আছে, বেস এমিটার কি থাকবে সব সময় ফরওয়ার্ড বায়াসে থাকবে। এটা কি কমন এমিটার, কমন বেস নাকি কমন কালেক্টর, ডাজন্ট ম্যাটার, বেস এমিটার অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে থাকবে। ঠিক আছে, বেস এমিটার কিভাবে থাকবে অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে থাকবে। এখন আমাকে বলো একটা ট্রানজিস্টর বা একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে, তুমি কেমনে বুঝবা? ভাইয়া এইভাবে হচ্ছে বোঝা যায় যে একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। সো এই জিনিসটা এইভাবে বোঝা যায়, আমরা যদি ডায়োডের সিম্বলটা আঁকাই, ডায়োডের পি প্রান্তের সাথে যদি আমার একটা সেলের বা একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত থাকে এবং ডায়োডের এন প্রান্তের সাথে যদি আমার একটা ডায়োডের সেলের বা ব্যাটারির নেগেটিভ প্রান্ত থাকে, তাহলে আমরা বলতে পারি এটা কিভাবে আছে ফরওয়ার্ড বায়াসে আছে। সো এটা যেহেতু পজিটিভ প্রান্ত, এটা কিসের সাথে আছে দেখো তো, পি প্রান্তের সাথে, তার মানে এটা কি, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। আর রিভার্স বায়াসটা তো বুঝতে পারতেছো ভাই, পি এর সাথে যদি এন প্রান্ত থাকে, রাইট, পি এর সাথে যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত থাকে। সো এটা যেহেতু আমাদের ইনপুট প্রান্তটা, ইনপুট প্রান্তে আমরা কিভাবে অ্যাড করবো দেখো তো, আমরা কিভাবে ব্যাটারিটা অ্যাড করব। ইনপুট প্রান্ত হচ্ছে আমরা ব্যাটারিটা অ্যাড করবো ভাই এভাবে, এই যে দেখো ব্যাটারিটা অ্যাড করতেছি এইভাবে, যেহেতু ডায়োডের এখানে কি পজিটিভ প্রান্ত আছে, সো বেসের এখানে পজিটিভ, তার মানে এখানে কি থাকবে ব্যাটারির পজিটিভ প্রান্তটা থাকবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। এবং কালেক্টর যেটা আছে এখানে, এটার আমি কি করব ভাইয়া, রিভার্স বায়াস অ্যাড করব। রিভার্স বায়াস আমি কিভাবে অ্যাড করি ভাইয়া, মনে আছে তো? সো পি এর সাথে আমার ব্যাটারি নেগেটিভ প্রান্ত থাকা লাগবে, তাইলে আমি রিভার্স বায়াস পেয়ে যাব। সো এটা হচ্ছে কি আমাদের কমন এমিটার পিএনপির ডায়াগ্রাম। ঠিক আছে, কমন এমিটার পিএনপি ডায়াগ্রাম। এখন তুমি কারেন্টের ডিরেকশনটা কিভাবে দিবা, ভালো কথা, এটা দেখো আরো ইজি। আসলে কিভাবে ইজি, দেখো কিভাবে ইজি। তুমি দেখো ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কি কারেন্ট বের হবে, তার মানে বেসের যে কারেন্টটা, বেসের কারেন্ট হচ্ছে এদিক দিয়ে আসবে, রাইট, এটাকে আমরা আইবি বলতেছি, রাইট, বেসের কারেন্টটা কি এদিক দিয়ে আসবে। এখন তুমি দেখো এই যে বেসের কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, তার মানে পি থেকে এই যে এন এর দিকে আমার একটা কারেন্ট ফ্লো হবে, যেটাকে আমরা বলতেছি কি বেস কারেন্ট। ঠিক আছে, এটা কি কি বলতেছি বেস কারেন্ট। এখন বাকি কারেন্টগুলো তুমি কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্ট তুমি কিভাবে দিবা, ওই জিনিসটা একটু ভালো মতো বুঝো। দেখো যেহেতু এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত হলে কি হবে ভাইয়া, এমিটার কারেন্ট কি নেগেটিভ প্রান্তের দিকে আসবে। মানে এটা তো বুঝো যে ভাইয়া এদিক দিয়ে যদি একটা কারেন্ট প্রবাহিত হয়, আমি বললাম আই, এই কারেন্টটা ঘুরে আবার নেগেটিভ প্রান্তে প্রবেশ করছে মনে হবে। মানে যে কারেন্টটা পজিটিভ প্রান্ত থেকে বের হয়, ওই কারেন্টটা কি নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করে। মানে মেইন কথা হচ্ছে নেগেটিভ প্রান্ত দিয়ে ভাই কারেন্ট প্রবেশ করে। সো এদিক দিয়ে একটা কারেন্ট প্রবেশ করবে, এদিক দিয়ে একটা কারেন্ট প্রবেশ করবে, এই কারেন্টটাকে আমরা কি বলবো ভাই, এমিটার কারেন্ট। ঠিক আছে, এমিটার কারেন্ট। ঠিক আছে, এমিটার কারেন্ট, বুঝতে পারছি। হুম, বুঝতে পারছি কিনা, এমিটার কারেন্ট। হুম 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 হুম। এমিটার কারেন্ট হচ্ছে নিচের দিকে হবে। হুম। এই গত ক্লাসে কি উল্টা ভাবে দিছি, কোনটা উল্টা ভাবে দিছি ভাইয়া? ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার এটা? ওকে, সো আমরা হচ্ছে গত ক্লাসের কিছু জিনিসপাতি আর একটু ফার্দার ডিসকাস করি। জিনিসপাতিগুলো হচ্ছে এরকম ভাইয়া, আমাদের একটা রিলেশন ছিল যে সবগুলা কানেকশনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি, রাইট। এবং আমাদের কমন বেস কারেন্ট গেইন, বা এখন থেকে আমরা কমন বেস বলবো না, আমরা জাস্ট সিম্পলি কারেন্ট গেইন বলবো, যেটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে কি ভাইয়া, আইসি ডিভাইড বাই আই ই।
আর আরেকটা রিলেশন ছিল আমাদের বিটা, যেটা হচ্ছে কমন এমিটার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেটা হচ্ছে আইসি ডিভাইড বাই আইবি। সো আমরা হচ্ছে এখন থেকে আলাদা করে বলবো না, আমরা হচ্ছে একটাকে আলফা বলবো, আরেকটা হচ্ছে বিটা বলবো। বিটা কি ছিল? আইসি ডিভাইড বাই আইবি। ঠিক আছে, বিটা হচ্ছে কি ছিল? আইসি ডিভাইড বাই আইবি। আচ্ছা, এখানে আই এর সামনে কি ডেল দিতে হবে? পরিবর্তন বোঝানোর সময় ডেল দিতে পারো, মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি দুইটা রিলেশন আর কি। একটা হচ্ছে এমিটারে যে কারেন্টের পরিবর্তন পাবা বেইসে, সেই পরিবর্তন প্লাস কালেক্টরে সেই পরিবর্তন, দুইটা অ্যাড করলে ইকুয়াল হবে। সো এটা দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিস। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া দুইটা দিয়ে যেহেতু সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, দুইটা দিয়ে যেহেতু সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে, সো পরিবর্তনটা কি সেম হবে। আচ্ছা, আমরা দেখো আলফা এবং বিটার মাঝে রিলেশনটা বের করা ট্রাই করি। সো আলফা এবং বিটা তো জিনিসপাতিগুলো এরকম। এখন দেখো তুমি এমিটার কারেন্ট তো দেখেই বোঝা যাচ্ছে ভাই, ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে এমিটার কারেন্ট কি দুইটার সামেশন, তার মানে কি এমিটার কারেন্ট অবশ্যই বড় হবে। এমিটার কারেন্টটা কি অবশ্যই বড় হবে। এর মাঝে একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট ভাইয়া, বেইসে, ভাই কিন্তু গত ক্লাসে বলছিলাম বেইসে হচ্ছে জাস্ট কি করে, বেইস হচ্ছে আমার মেইনলি খুব কম পরিমাণ ডোপিং করা থাকে, এবং বেইসের মধ্যে কি খুব কম পরিমাণ ডোপিং করার রিজনটা কি ভাইয়া, এখানেতে চার্জগুলা অ্যাকুমুলেট না হইতে পারে। অ্যাকুমুলেট মানে কি, ইলেকট্রন এবং হোল যাতে মিশে যেতে না পারে। মিশে গেলে কি হয়, আমার হচ্ছে কারেন্ট ফ্লো কমে যায়। সো আমরা হচ্ছে এমন ভাবে করি যাতে মিশার চান্সটা কম থাকে। সো কি পরিমাণ ডোপিং করা থাকে, এখানে হচ্ছে 2 থেকে 5% ডোপিং করা থাকে। 2 থেকে 5% মানে কি, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা একের চেয়ে ছোট আসবে। ঠিক আছে, একের চেয়ে ছোট আসবে। এই আলফার ভ্যালুটা দেখবা যে তোমার মোটামুটি একের চেয়ে ছোট আসে, সবসময় একের চেয়ে ছোট আসে, এবং বিটার ভ্যালু যেটা হচ্ছে একের চেয়ে অলওয়েজ বড় আসে। কেন? কারণ হচ্ছে এখানে যে আইবি এর ভ্যালু, আইবি এর মধ্যে কত পার্সেন্ট ডোপিং করা থাকে, 2 থেকে 5%, এবং কালেক্টর মাঝে কত পার্সেন্ট ডোপিং করা থাকে, বাকিটা কত, 95 থেকে 98%। সো বোঝাই যাচ্ছে ভাইয়া, বেসের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, কালেক্টরের মধ্যে দিয়ে কি এর চেয়ে বেশি পরিমাণ কারেন্ট যাবে। কারণ কালেক্টরের মধ্যে বেশি পরিমাণ ডোপিং করা, বা কালেক্টরের মধ্যে চার্জ ডেনসিটিটা বেশি, কার তুলনায়, বেসের তুলনায়। সো কালেক্টরের মধ্যে দিয়ে কি তোমার বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, বা বেশি পরিমাণ চার্জ ফ্লো হবে। কেন? কারণ কালেক্টরে বাই ডিফল্ট চার্জ বেশি। ঠিক আছে, কালেক্টরে বাই ডিফল্ট চার্জ বেশি। সো এখানে বোঝা যাচ্ছে ভাই, কালেক্টরে যেহেতু বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে বেসের তুলনায়, তার মানে কি এই ভ্যালুটা একের চেয়ে বড় হবে। ওকে, ভালো কথা। সো এই এখন আমরা হচ্ছে এই জিনিসপাতিগুলোর রিলেশনগুলো একটু বোঝা ট্রাই করি। দেখো, আমি ইচ্ছা করে পুরোটাকে আইবি দিয়ে ডিভাইড করলাম। আইবি দিয়ে যদি ডিভাইড করি তাহলে দেখো কি আসতেছে, আইই ডিভাইড বাই আইবি সমান হচ্ছে, আইবি দিয়ে যদি ভাগ করি আইবি কে 1 চলে আসবে, প্লাস আইসি কে যদি আইবি দিয়ে ভাগ করি আইসি ডিভাইড বাই আইবি আসবে। রাইট, আইসি ডিভাইড বাই আইবি আসবে। ওকে, ভালো কথা। সো ওইখান থেকে দেখো আমার আলফার ভ্যালু কি, আইসি ডিভাইড বাই আইই। রাইট, আইসি ডিভাইড বাই আইই। কোথাও কি ভুল করলাম নাকি? আলফার ভ্যালু কি, আইসি ডিভাইড বাই আই, আর বিটার ভ্যালু আইসি ডিভাইড বাই আইবি। আচ্ছা, ভুল করছি ভাই, ভাগ করব হচ্ছে অ্যাকচুয়ালি আইসি দিয়ে, আইসি, হ্যাঁ আইসি দিয়ে ভাগ করব। সো আইসি দিয়ে ভাগ করলে কি আসে, আইই ডিভাইড বাই আইসি সমান হচ্ছে, আইবি কে আইসি দিয়ে ভাগ করলে আইবি ডিভাইড বাই আইসি প্লাস 1। ঠিক আছে, আইসি দিয়ে ভাগ করব। ওকে, সো ওইখানে রিলেশনটা দেখো, আমার আইসি কে, মানে আইই কে যখন আইসি দিয়ে ভাগ করি, আমার প্রথম যে রিলেশন আছে হচ্ছে আইসি বাই আইই। সো এটার উল্টাটা কি হবে, আইই বাই আইসি। উল্টাটা যদি আই বাই আইসি হয় তাহলে এটা কি হবে, 1 বাই আলফা সমান, পরে বিটা দেখো, বিটা হচ্ছে আইসি বাই আইবি, বিটা হচ্ছে আইসি বাই আইবি, বাট এখানে হচ্ছে আইবি বাই আইসি আছে, তার মানে এটার উল্টাটা আছে। সো 1 বাই বিটা প্লাস 1। রাইট, তার মানে একটা রিলেশন পাইছি 1 বাই আলফা সমান 1 বাই বিটা প্লাস 1। সো এটা দিয়ে হচ্ছে আলফা এবং বিটার মাঝে তুমি দুইটা ইন্ডিভিজুয়াল রিলেশন বের করে নিয়ে আসতে পারো। যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, দুইটা ইন্ডিভিজুয়াল রিলেশনটা কেমন, এরকম। তুমি হচ্ছে 1 বাই আলফা কিভাবে লিখতে পারো, 1 ডিভাইড বাই আলফা সমান, নিচে লসাগু কত আসবে দেখো তো, লসাগু আসবে হচ্ছে ভাই বিটা, বিটাকে বিটা দিয়ে ভাগ করলে 1 প্লাস বিটা। সো এখান থেকে হচ্ছে তুমি আলফা লিখতে পারো কি ভাই, আলফাকে লিখতে পারো হচ্ছে এটার উল্টা রাশিটা, তার মানে বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। এটা হচ্ছে একটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা। সেকেন্ড জিনিসটা কি, সেকেন্ড জিনিসটা তুমি বিটা বের করতে পারো কিভাবে, দেখো তুমি 1 বাই আলফা সমান 1 বাই বিটা প্লাস 1, এটা থেকে এটা লিখতে পারো 1 বাই বিটা সমান হচ্ছে 1 বাই আলফা মাইনাস 1।
সো এখন যদি লসাগু করো 1/β সমান হচ্ছে লসাগু কি আসবে আলফা 1 মাইনাস আলফা। ওকে, তার মানে বিটা সমান কি আসবে? বিটা সমান আসবে হচ্ছে এটার উল্টা রাশিটা আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। সো তুমি হচ্ছে এই দুইটা রিলেশন এখন থেকে মনে প্রাণে মনে রাখবা বা সত্য বলে ধরে নিবা। আলফা হচ্ছে বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা এবং বিটা হচ্ছে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। কেন মনে রাখবা? কারণ হচ্ছে ভাইয়া তুমি যখন আলফা এবং বিটার ভ্যালু ডিরেক্ট দেওয়া থাকবে, সাপোজ তোমাকে বলছে হচ্ছে আলফার ভ্যালু 5, মানে আলফার ভ্যালু হচ্ছে 0.2, তোমার বিটার ভ্যালু কত? বিটার ভ্যালু কত? সো এই রিলেশনগুলো ইউজ করে বের করতে পারবা। বা বিটার ভ্যালু কত আর বিটার ভ্যালু 5 দেওয়া আছে, আলফার ভ্যালু কত? সো এই জিনিসপাতিগুলো ইউজ করে বের করতে পারবা। আলফা এবং বিটা কি ভাই গত ক্লাসে সুন্দর মতো বলছিলাম, আলফা হচ্ছে তোমার কমন বেস কারেন্ট গেইন, আর বিটা হচ্ছে তোমার কমন এমিটার কারেন্ট গেইন। ঠিক আছে, বাট এই দুইটা জিনিস হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন সার্কিটের ক্ষেত্রে যদিও প্রযোজ্য হয়ে থাকে, বাট স্টিল আমরা হচ্ছে একই সাথে দুইটাকে রিলেট করার ট্রাই করছি এই কোশ্চেনগুলো দিয়ে, যে জিনিসটা আসলে অ্যাকচুয়ালি ভুল। ঠিক আছে, এই কনসেপ্টগুলোই কি অ্যাকচুয়ালি ভুল, বাট তাও আমরা হচ্ছে এই জিনিসপাতিগুলো একটু পড়বো, কারণ আমাদের বইয়ে ভুল জিনিসপাতি পড়ানো হচ্ছে। ঠিক আছে, আইসিটির যে ম্যাথগুলো আছে এগুলো ভাই রোমান ভাই বা অর্পি আপু সুন্দর মতো করাবে। ঠিক আছে, এগুলো প্যারা নাই, এগুলো আইসিটির ম্যাথগুলো পারবা, এগুলো ইজি বাচ্চা কাচ্চাদের ম্যাথ। আবার বলতেছি ভাই এই দুইটা রিলেশন অ্যাকচুয়ালি ভুল। ঠিক আছে, এই যে আলফা এইখানে হচ্ছে আলফার একটা রিলেশন আসছে আর ওইখানে হচ্ছে বিটার একটা রিলেশন আসছে, দুইটা রিলেশন অ্যাকচুয়ালি ভুল, তাও পড়তেছি কারণ হচ্ছে আমাদের বইয়ে লেখা আছে। অর্পি আপু কই? অর্পি আপু ক্লাস নেয় না তোমাদের? হুম, সত্যি কথা ফিজিক্সে ভুল থেকে পড়তে মন চায় না ভাই। তোমার পরীক্ষায় ভালো করতে হলে তো পড়তে হবে, পরীক্ষাতে ভালো করা লাগবে, রাইট? পড়তে তো হবে। আর কয়টা ক্লাস আছে? এটা লাস্ট ক্লাস তোমাদের লাইভ ক্লাস। আচ্ছা দেখো, সো এটা হচ্ছে চলে গেল আমাদের ভালো কথা, রিলেশন জিনিসপাতি চলে গেল। আর কি কি আছে? আমরা হচ্ছে ভোল্টেজ গেইন পড়াইছি, কারেন্ট গেইন পড়াইছি, পাওয়ার গেইন পড়াইছি, অ্যাম্প্লিফিকেশন জিনিসপাতিগুলো পড়াইছি, রাইট? অ্যাম্প্লিফিকেশন জিনিসপাতিগুলো পড়াইছি। সো আমরা হচ্ছে এখন দেখি প্রবলেম সলভ করি। আচ্ছা এখানে কিছু জিনিসপাতি বলা আছে। হ্যাঁ, কারেন্ট গেইন অনেক বেশি, সাধারণত 50 থেকে 300 গুণ। ভোল্টেজ গেইন অনেক বেশি, পাওয়ার গেইন সবচেয়ে বেশি। অ্যাম্প্লিফায়ার বা ব্লুটুথ এগুলো তো ভাইরা গত ক্লাসে পড়ছি। গত ক্লাসে জিনিসপাতিগুলো পড়ছি। আচ্ছা এগুলো গত ক্লাসে জিনিসপাতি। ভাইরা প্রবলেম সলভ করি। ঠিক আছে? প্রবলেম সলভ করি। দেখো, একটি সাধারণ নিঃসারক বিবর্ধকের প্রবাহ লাভ 70 হয়। ঠিক আছে? প্রবাহ লাভ 70 হয়। যদি নিঃসারক প্রবাহ, দেখো সাধারণ নিঃসারক বিবর্ধক মানে কি? সাধারণ নিঃসারক বিবর্ধক মানে কি ভাই বলতো? কমন এমিটার অ্যাম্প্লিফায়ার। কি এটা? সাধারণ নিঃসারক মানে হচ্ছে কমন, কমন মানে হচ্ছে সাধারণ, আর এটা হচ্ছে সিই, রাইট? কমন এমপ্লিফায়ার, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার। প্রবাহ লাভ হচ্ছে 70। প্রবাহ লাভ মানে কি বলতো ভাই? প্রবাহ লাভ মানে কি? প্রবাহ লাভ মানে হচ্ছে ভাইয়া, যেহেতু কমন এমিটারের প্রবাহ লাভ বলছে, কমন এমিটার প্রবাহ লাভটা কি? বিটা। বিটা হচ্ছে কি ভাই 70। এটা কোথায় আসছে ভালো মতো দেখো, বইটা আসছে 1617। যদি নিঃসারক প্রবাহ 8.8 মিলি এম্পিয়ার হয়, নিঃসারক প্রবাহ মানে কি? মানে হচ্ছে এমিটার কারেন্ট আইই, এটা কত? এটা হচ্ছে 8.8 মিলি অ্যাম্পিয়ার্স। ভালো কথা। তাহলে সংগ্রাহক এবং পিট প্রবাহের মান কত? সংগ্রাহক, সংগ্রাহক মানে কি? কালেক্টর কারেন্ট কত, এবং হচ্ছে পিট প্রবাহ বা বেস, বেস কারেন্ট কত? বেস কারেন্ট এটা কত? ট্রানজিস্টরটি যখন সাধারণ পিচ বিবর্ধক হিসেবে কাজ করে তখন প্রবাহ লাভ, দেখো কি বলছে, সাধারণ পিচ বিবর্ধক। সাধারণ পিচ বিবর্ধক মানে কি ভাই? কমন বেস। কি সাধারণ পিচ বিবর্ধক মানে? কমন বেস। সো কমন বেসে যখন কাজ করে তখন প্রবাহ লাভ কত? কমন বেসে যখন কাজ করে আমরা প্রবাহ লাভকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি ভাইয়া? প্রবাহ লাভকে হচ্ছে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। খেয়াল আছে? কমন এমিটারে আমাদের যখন প্রবাহ লাভ যেটা সেটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, আর কমন বেসে আমরা প্রবাহ লাভকে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে?
নিঃসারক কোনোদিন বলিনি ভাইয়া। তুমি বাংলা ওয়ার্ডগুলো জাস্ট পড়ো, দেখো। একটি সাধারণ নিঃসারক বিবর্ধক মানে দরকার আছে, এটাকে কমন এমিটার অ্যাম্প্লিফায়ারও তো বলতে পারতো, কত ইজি, খুব সুন্দর লাগে শুনতে। সাধারণ পিচ বিবর্ধক, পিচ মানে কি বেস, মানে আমি জানি না বেসের বাংলা কি, বাট ওরা যেহেতু বলছে এমনই হবে। কোশ্চেনের সাথে ইংলিশ দেওয়া থাকে, ইংলিশটা একটু পড়ার ট্রাই করো, স্পেশালি মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে ইংলিশগুলো একটু পড়ার ট্রাই করবা, ঠিক আছে? নয়তো মানে মাঝে মাঝে বাংলা দেখে মনে হবে তুমি আকাশ থেকে পড়ছো। আমাদের বাংলা ভাষা এতটাই উদ্ভট। আচ্ছা দেখো, আমরা হচ্ছে প্রথমে কি বের করব, আমরা হচ্ছে প্রথমে কি দেওয়া আছে এখানে, যা যা দেওয়া আছে ওই ইনফরমেশনগুলো ইউজ করে বাকিগুলো বের করবো। সো আমাকে হচ্ছে আলফা বের করতে হবে, আইসি বের করতে হবে, আইবি বের করতে হবে, জাস্ট বিটা দেওয়া আছে। বেস মানে হচ্ছে ভিত্তি। হ্যাঁ, ভিত্তি বললেও এখানে সুন্দর লাগতো, সাধারণ ভিত্তি বিবর্ধক, উইয়ার্ড লাগে শুনতে। যা দেওয়া আছে ওইগুলো ইউজ করি। সো প্রথম হচ্ছে সাপোজ আমরা আলফা বের করি। এখন দেখো আমরা আলফা এবং বিটার মাঝে কিন্তু মাত্র একটা রিলেশন দেখে আসছি। আলফা কি ভাইয়া? আলফা এবং বিটার মাঝে মাত্র রিলেশনটা দেখে আসছি, হচ্ছে এরকম যে আলফা সমান হচ্ছে 1 ডিভাইড বাই সরি বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, মাত্র কিন্তু রিলেশনটা ভাইরা দেখে আসছি, রাইট? আলফা হচ্ছে এটা। সো বিটা কত ভাই? বিটা হচ্ছে 70 ডিভাইড বাই 1 প্লাস 70। সো এখান থেকে তুমি আলফাটা বের করে নিবা, আলফা সমান হচ্ছে 70 ডিভাইড বাই 71। এখানে রেখে দাও, আচ্ছা প্যারা নাই, 70 ডিভাইড বাই 71, ঠিক আছে? সো তুমি কিন্তু আলফাও জানো, আলফা সমান কি ভাইয়া? দেখো আরো কিছু জিনিসপাতি কিন্তু তোমরা জানো। কিভাবে জানি ভাইয়া? এই যে দেখো ভাইয়া লিখতেছি, তুমি এই জিনিসপাতিগুলো জানো কিনা ভাইয়া? এই যে আলফার ভ্যালু যেটা এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আইসি ডিভাইড বাই আইই, আর বিটার ভ্যালু যেটা এটা হচ্ছে আইসি ডিভাইড বাই আইবি। এই জিনিসপাতিগুলো জানো কিনা? এই জিনিসপাতিগুলো জানো কিনা তোমরা? হ্যাঁ ভাই জানি, এই জিনিসপাতিগুলো কিন্তু ভাইরা অলরেডি জানি, রাইট? সো আলফার ভ্যালু কত আসছে দেখো তো, আলফার ভ্যালু আসছে 70 ডিভাইড বাই 71, 70 ডিভাইড বাই 71। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ভাইয়া আইসি ডিভাইড বাই আইই, আইসি ডিভাইড বাই আইই। আইসি এর ভ্যালু কত জানি না, আইই এর ভ্যালু কত? আইই এর ভ্যালু হচ্ছে 8.8 মিলি অ্যাম্পিয়ার। ভালো মতো বুঝো, এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার ইউনিটে বসাচ্ছি, 8.8 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এখান থেকে যদি তুমি সলভ করলে কি আসবে ভাইয়া? আইসি এর ভ্যালুটা চলে আসবে। আইসি এর ভ্যালু যদি চলে আসে 70 ইনটু 8.8, 70 ইনটু 8.8 ডিভাইডেড বাই 71। বাট মনে রাখবা ইউনিটটা কিসে আসবে? ইউনিটে আসবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, ভালো কথা। সো সেকেন্ডটা চলে আসছে। দেন আমাদের থার্ড যে জিনিসটা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে ভাইয়া আমাদের আইবি এর ভ্যালু বের করা, রাইট? আইবি এর ভ্যালু বের করা। সো আইবি এর ভ্যালু তুমি কিভাবে বের করতে পারবা? একদম ইজি ভাইয়া। আই ই জানো, আই সি বের করছি মাত্র। সো আমরা আই ই সমান কি জানি বলো তো ভাইয়া? আইসি প্লাস আইবি, মানে হচ্ছে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টকে যখন আমি সাম করব তখন আমার কি আসবে? তখন আমার এমিটার কারেন্ট আসবে। সো এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে হচ্ছে আমরা আইবিটা বের করব। আইবি যদি বের করতে চাই আমি কালেক্টর কারেন্টটা কি ওই পাশে নিয়ে যাব এবং এমিটার কারেন্ট থেকে বাদ দিব। সো এমিটার কারেন্ট মাইনাস কালেক্টর কারেন্ট। মাত্র ভাইরা বের করলাম যে আমাদের আইবি এমিটার কারেন্ট দেওয়া আছে 8.8 মিলি অ্যাম্পিয়ার মাইনাস কালেক্টর কারেন্ট মাত্র বের করলাম 70 ইনটু 8.8 ডিভাইডেড বাই 71। সো যাই আসবে ওইটার ইউনিটটা কি হবে ভাই? ওইটার ইউনিটটা হবে হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ার। ভালো মতো মনে রাখবা, এই জিনিসপাতিগুলোতে কিন্তু একটু ঝামেলা হয়, ঠিক আছে? কেন ঝামেলা হয়? কারণ আইই এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা ভালোই বড় আসে, আইই এর ভ্যালু অ্যাম্পিয়ার রেঞ্জে চলে আসে, বাট আইবি এবং আইসি এই ভ্যালুগুলো ছোট আসে, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আসে। সো কোন ইউনিটে ভ্যালুগুলো বসায় কম্পেয়ার করতেছো, ওই জিনিসপাতিগুলো একটু ভালো মতো খেয়াল করবা। সো আমাদের তিনটা ইনফরমেশন বের করতে বলছিল, আমরা তিনটা ইনফরমেশন বের করে ফেলছি। দেখো বইতে 16-17 আসছে, তুমি আমাকে বলো 10 মার্কসের জন্য এই কোশ্চেনটা আসছে, 10 মার্কসের জন্য এই কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা কি মানে অ্যানসার করতে তোমার কতক্ষণ লাগবে? তুমি যদি থিওরিগুলো বুঝো, থিওরিগুলো জানো, বা ইকুয়েশন বুঝো, থিওরি জানা লাগবে না, ইকুয়েশনগুলো যদি বুঝো, তোমার কতক্ষণ লাগবে অ্যানসার করতে আমাকে বলো? ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট, 10 মার্কস পেয়ে যাবা। বুঝছো? মানে কোশ্চেন কিন্তু ইজি আসে এই চ্যাপ্টার থেকে, দেখছো এই চ্যাপ্টার থেকে। আচ্ছা তোমাকে আরেকটা কথা বলি, 16-17 সাল যেটা ছিল এই বছরে, মানে ওই বছরে সবচেয়ে হার্ড কোয়েশ্চেন হচ্ছে বুয়েটের ইতিহাসে 16-17 এবং মোস্ট প্রবাবলি 99-2000, মানে 1999-2000 যে ব্যাচটা গেছে, এই দুইটা ব্যাচের অ্যাডমিশন কোয়েশ্চেন সবচেয়ে হার্ডেস্ট হয়েছে। সবাই এটাতে এগ্রি করে, সবচেয়ে হার্ডেস্ট কোয়েশ্চেনে সেমিকন্ডাক্টরের প্রবলেম হচ্ছে এটা। তুমি বুঝো ওই রকম সিচুয়েশনে যদি তুমি এই সিম্পল প্রবলেমটা না পারতা,
তোমার র্যাঙ্কিং ভাই 1000 না 2000 না, তোমার র্যাঙ্কিং মানে তুমি চান্সই পাইতা না। মেইন কথা হচ্ছে এই প্রবলেম যারা অ্যান্সার করে না ওরা চান্স পায় না। বুঝছো? সো জিনিসপাতিগুলা ওইভাবে ইন্টারপ্রেট করার ট্রাই করবা। যে ভাইয়ারা যে বলতেছে জিনিসপাতিগুলো ভাইয়ারা এমনি বলতেছে না। এগুলো এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। ঠিক আছে? এই জিনিসপাতিগুলো একটু ইনকর্পোরেট করলে জিনিসপাতিগুলো একটু ইজি হয়ে আসবে। চ্যাপ্টার কিন্তু একটু মানে ভাইয়া অনেক ডিটেইলস এ পড়াইছে। বিশ্বাস করে ভাই এই চ্যাপ্টারটা পড়াইতে তোমার মেক্সিমাম অন্য জায়গায় দেখবা ৩-৪ ক্লাসে শেষ করে ফেলছে। বাট ভাইয়া অনেক ডিটেইলস এ ট্রাই করছে পড়ানোর জন্য। অনেক ডিটেইলস এ পড়াইতে গিয়ে হয়তো হিজিবিজি লেগে গেছে বা অনেক কমপ্লেক্স জিনিসপাতি, অনেক ইন্টারন্যাশনাল জিনিসপাতি আসছে এখানে। এই চ্যাপ্টারটা আবার করবা তোমরা। ঠিক আছে? দেখবা হচ্ছে এরকম কোয়েশ্চেন সব জায়গায় আসবে। ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলা বলো, তারপর হচ্ছে মেডিকেল তো এমসিকিউ আসবে। সো ওইগুলো আসলে মুখস্থ না করে যখন বুঝে যাবা তুমি আজীবন মনে রাখতে পারবা। তুমি আচ্ছা স্নাতক সাহা বলতেছো এগুলা কি আমরাও এখন সলভ করতে পারবো? হ্যাঁ ভাই হ্যাঁ, এই তো পারছো না? আমি না করে দিলেও তো পারতা তোমরা এটা। তোমাদের কাজ হবে কি? তোমাদের কাজ হবে আমাদের প্র্যাকটিস বুকে দেখবা বা মাস্টার বুকে দেখবা এরকম কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেনগুলো নিজে সলভ করবে এখন। ভাইয়া করব না। ভাইয়া তো আলাদা করে তোমাদের রেকর্ডিং দিচ্ছে। এইজন্য ভাইয়া রেকর্ডিং দিচ্ছে। নয়তো তোমরা থিওরির সূত্র বলে দিলেও ম্যাথ করতে করে দিত। এক্সাক্টলি সূত্র বলে দিলেও ভাইয়া তো চায় না। তুমি কেন সূত্র দিয়ে ম্যাথ করবা? তো সূত্র দেওয়া মানে কি? সূত্র হচ্ছে টুলস। তুমি যদি নাই বুঝো ভিতরে কি হচ্ছে, জিনিসপাতিগুলো তো প্রবলেম হবে। রাইট? জিনিসপাতিগুলো তো বুঝা লাগবে ভাই আগে কি হচ্ছে। এইজন্য হচ্ছে মানে ভাইয়ের আইডিওলজি হচ্ছে ভাই আগে তুমি সূত্রগুলা বুঝো। আগে তুমি সূত্রগুলা বুঝো। দেন হচ্ছে জিনিসপাতিগুলা আ একটু মানে সলভ করার ট্রাই করো। নাঈম ইসলাম বলতেছে, আচ্ছা নাঈম তুমি যদি কোনো ভুল পেয়ে থাকো ভাইকে হচ্ছে ইনবক্স করতে পারো। যে ভাই এই জিনিসটা ভুল দেওয়া আছে। সো ভাইয়ারা এট লিস্ট চেক করে দিচ্ছি যে কোন জিনিসপাতি যদি ভুল না দেয়। তাও স্টিল আমরা মানুষ, তোমরা সবাই মানুষ। সো ভুল হইতে পারে। বাট স্টিল যদি ভুল পাও ভাইকে আ জানাইতে পারো যে ভাই এই জিনিসটা ভুল আছে। হ্যাঁ, করা যাবে, করা যাবে। এই তো মিশাইল আরো একটা ওয়ে বলছে হ্যাঁ, ওইভাবে করতে পারবা। ওইভাবে করতে পারবা। দেখো, তোমরা বইটা পড়বা, ঠিক আছে? তোমরা বই ভালোমতো পড়বা। আচ্ছা দেখো, এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে ভাইয়া, একটি ট্রানজিস্টরে কমন এমিটার কনফিগারেশন রয়েছে। কি রয়েছে? কোয়েশ্চেনটা আগে ভালোমতো বুঝবা, ঠিক আছে? এটা কি কনফিগারেশন ভাইয়া? এটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। ভালো কথা, কমন এমিটার কনফিগারেশন। এতে বেস এমিটার জাংশন ইনপুট হিসেবে ব্যবহৃত হয়েছে। কি? বেস এমিটার জাংশন। দেখো কোথাও বাংলাতে মানে লেখা থাকবে, কোথাও ইংলিশে লেখা থাকবে। ১-২টা কোয়েশ্চেন পড়লে তুমি বুঝে যাবা কোনটা কি। এখানে কি বেস এমিটার ইনপুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো আমাকে বলো বেস এমিটার যদি ইনপুট হিসেবে ব্যবহার করা হয় তাহলে এই যে ইনপুট প্রান্তটা আছে এখানে তুমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো এখানে কি ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ অ্যাপ্লাই করবা নাকি রিভার্স বায়াসে ভোল্টেজ অ্যাপ্লাই করবা আমাকে বলো। এই যে বেস এমিটার আমাকে হচ্ছে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে ইনপুট হিসেবে, রাইট? সো এখানে তুমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো এটা কি ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ অ্যাপ্লাই করবা নাকি রিভার্স বায়াসে ভোল্টেজ অ্যাপ্লাই করবা বলো তো। এই তৌফিক বলছে রিভার্স। তৌফিক গালটা দাও হ্যাঁ পড়ে দেবো একটা। এখন সবসময় ভাই ইনপুটে কি আমরা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, রাইট? ফরওয়ার্ড বাইস এপ্লাই করি। তার মানে এই যে 1 ভোল্ট এপ্লাই যে ভোল্টেজটা যে এপ্লাই করলাম এটা কিভাবে এপ্লাই করছি ভাইয়া? এটা হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ এপ্লাই করছি। ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ এপ্লাই করছি। ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ এপ্লাই করলে তোমার বেস কারেন্ট যেটা আছে আমি ইনফরমেশনগুলো লিখে নিচ্ছি। বেস কারেন্ট যেটা আছে আইবি, আইবি এর ভ্যালু কত আসে আমাদের? আইবি এর ভ্যালু হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার আসে। মিলি অ্যাম্পিয়ার ভালো কথা। এবং 1.2 ভোল্ট বিভব প্রয়োগ করলে আইবি এর ভ্যালু আসে হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। সো এখানে হচ্ছে আরেকটা ভোল্টেজ দেওয়া আছে। সো ভোল্টেজ যেহেতু বাড়াচ্ছি আমার কারেন্ট কি বেড়ে যাবে। সো এটাকে ধরা হচ্ছে আমি আইবি 1 বললাম। আর পরেরটা হচ্ছে আমি আইবি 2 বললাম। আইবি 2 বললাম। এই ভ্যালুটা কত? এটা হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। 30 মিলি অ্যাম্পিয়ার। আইবি 1 কখন পাই? আমি যখন ভোল্টেজ এপ্লাই করি কত? ভোল্টেজ যখন এপ্লাই করি হচ্ছে 1 ভোল্ট। এবং আইবি 2 কখন পাই? যখন ভোল্টেজ আমি এপ্লাই করি হচ্ছে 2 ভোল্ট। রাইট? ভোল্টেজ যখন এপ্লাই করি আমি 2 ভোল্ট। ভালো কথা। এর কারেন্ট গেইন হচ্ছে 70। এখন আমাকে বলো কমন এমিটারের কারেন্ট গেইন এটা কি আলফা নাকি বিটা? কমন এমিটারের কারেন্ট গেইন এটা কি আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি নাকি বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি? ভাইয়া কথা হচ্ছে কমন এমিটারের যে কারেন্ট গেইন এটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি এবং কমন বেসের যে কারেন্ট গেইন এটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? ওকে ভালো কথা। আউটপুট হিসেবে কালেক্টর নেওয়া হয়েছে এটা তো আমরা জানি। লোড রেজিস্ট্যান্স হচ্ছে 75। লোড রেজিস্ট্যান্সকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ভাইয়া? লোড রেজিস্ট্যান্সকে হচ্ছে আমরা RL দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে এখানে RL এর ভ্যালু দেওয়া আছে। তোমাকে প্রথম বলছে হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা গতীয় রোধ বা ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে।
ঠিক আছে? ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে। সো ডাইনামিক রেজিস্ট্যান্স আমরা কেমনে বের করি? ভাইদের তো মনে আছে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ যখন পড়তেছিলাম তখন হচ্ছে একটা কথা বলছি। ওই যে গ্রাফটা আছে ওই গ্রাফটা হচ্ছে আমাদের ওহমের সূত্র মেনে চলে না। আচ্ছা ভাই হচ্ছে গ্রাফটা আবার একটু আঁকাই দিই। আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফে আমাদের যখন গ্রাফটা পড়তেছিলাম গ্রাফটা হচ্ছে এরকম ছিল। গ্রাফটা হচ্ছে এরকম ছিল। এই গ্রাফটা হচ্ছে আমাদের ওহমের সূত্র মেনে চলে না। এই গ্রাফটা কি আমাদের ওহমের সূত্র মেনে চলে না। সো ওহমের সূত্র যদি মেনে না চলে আমাদের এখানে কি করতে হয়? আমরা সিম্পল ঢাল থেকে হচ্ছে কি বলা হয় রেজিস্ট্যান্স বের করতে পারি না। এখান থেকে আমরা কি করি তাহলে? এখান থেকে হচ্ছে আমরা সরি ঢাল থেকে হচ্ছে রেজিস্ট্যান্স বের করা লাগে, রাইট? সো এই রেজিস্ট্যান্সটা যেহেতু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে আমরা এই রেজিস্ট্যান্সে কি বলি? ডাইনামিক রেজিস্ট্যান্স বা আরডি। ডাইনামিক রেজিস্ট্যান্স। ডাইনামিক রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কি ছিল? ভাইয়া বিভব পার্থক্যের পরিবর্তন ডিভাইডেড বাই কারেন্টের পরিবর্তন। অথবা এটাকে হচ্ছে আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করতেছিলাম হ্যাঁ ভোল্টেজের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কারেন্ট, রাইট? ভোল্টেজের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কারেন্ট। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে আমরা এটা টেক করে নিচ্ছি। এটা হচ্ছে 1.2 ভোল্ট। তাহলে দেখো আমরা হচ্ছে আরডি কিভাবে বের করব? আরডি আসতেছে হচ্ছে ভোল্টেজের পরিবর্তন কত? 1 থেকে 1.2 তে গেছি। তার মানে 1.2 মাইনাস 1 ভোল্ট। বাট খেয়াল রাখবা তুমি যখন কারেন্টের পরিবর্তনটা বের করতে যাবা, কারেন্টের পরিবর্তন অ্যাকচুয়ালি কি বলো তো ভাইয়া? আইবি 1 মাইনাস আইবি 2 মানে 10 থেকে 30, রাইট? 30 মিলি এম্পিয়ার মাইনাস 10 মিলি এম্পিয়ার। বাট এটা ইউনিটটা কি ভাইয়া? মিলি এম্পিয়ার। মিলি এম্পিয়ার থেকে যখন এম্পিয়ারে নিবা তোমার কি করা লাগবে? 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ করা লাগবে। সো এই যে ভ্যালুটা যেটা আসে এটাই হবে আমাদের হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এটাই হবে আমাদের অ্যান্সার। এই এই যে বলছিলাম না দেখো এখানে কি আছে? মিলি এম্পিয়ার ইউনিট আছে। মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ার নিতে গেলে তোমার কি করা লাগবে? মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ার নিতে গেলে তোমার কি করা লাগবে? 1000 দিয়ে ভাগ করা লাগবে বা 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ করতে হবে, রাইট? 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ 10ই আসে, স্টিল 10 আসে। 1.2 মাইনাস 1 ডিভাইড বাই 30 মাইনাস 10 মানে হচ্ছে 20 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ও হ্যাঁ স্টিল 10 আছে, আচ্ছা। সো এটা কি 10 ওহম। এটা হচ্ছে আমাদের ডাইনামিক রেজিস্ট্যান্স, ঠিক আছে? ওকে, এটা অ্যাকচুয়ালি ইজি, এটা তেমন প্রবলেমের কিছু না। আমাদের পরের জিনিসটা হচ্ছে পড়তে হবে। পরের জিনিসটা হচ্ছে আমাদের করতে হবে। দেখো পরের জিনিসটা কি? পরের যে প্রবলেমটা এটা বলছে হচ্ছে ভাইয়া ট্রানজিস্টরটি কি অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে কিনা? এখন ট্রানজিস্টরকে তুমি অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবা কিনা এটা কিসের উপর ডিপেন্ড করে ভাইয়া? আমি ইনপুটে কি পরিমাণ ইনপুটে আমি কি পাচ্ছি এবং আউটপুটে আমি কি পাচ্ছি এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে যে আমি এটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো কিনা। এখন সাপোজ তুমি হচ্ছে আমাকে এটা বলো যে ভাইয়া তুমি হচ্ছে ইনপুটে 2 ভোল্ট দিছো, 2 ভোল্ট ইনপুটে দিছো এবং এটা কি? এটা হচ্ছে ইনপুট প্রান্ত। ইনপুটে তুমি 2 ভোল্ট দিছো। সেইভাবে চিন্তা করো। ধরো তুমি হচ্ছে ইনপুটে 2 ভোল্ট একটা সোর্স দিছো। তুমি আউটপুটে 10 ভোল্টের একটা সোর্স 10 ভোল্ট পাইছো। তুমি আমাকে বলো এটা কি অ্যাম্প্লিফাই করছে? 2 ভোল্টকে তুমি 10 ভোল্টে কনভার্ট করছো। এটা কি অ্যাম্প্লিফিকেশন বলে বা বিবর্ধন বলে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাইয়া বলে। আমি বেশি পাচ্ছি। ইনপুটের চেয়ে আউটপুটে বেশি পাইলে কি আমার অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। ঠিক আছে? বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া আমি ইনপুটে একটা পাওয়ার দিছি যে পাওয়ারটা হচ্ছে আমার সাপোজ 10 ওয়াট 10 ওয়াট এবং আউটপুটে আমি একটা পাওয়ার পাচ্ছি যেটা হচ্ছে সাপোজ আমাদের 200 ওয়াট। সো স্টিল আমি আউটপুটে কি ভাইয়া বেশি পাওয়ার পাচ্ছি, রাইট? বেশি পাওয়ার পাচ্ছি। সো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? অ্যাম্প্লিফিকেশন বলতে পারি, রাইট? তার মানে একটা জিনিস অ্যাম্প্লিফিকেশন হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা বুঝার ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভাইয়া ভোল্টেজের রেসপেক্টে বুঝতে পারি, আর একটা হচ্ছে কি ভাইয়া পাওয়ারের রেসপেক্টে বুঝতে পারি। সো তুমি কোনটা করবা? যে কোনো একটা করলেই হবে। দেখবা কিছু কিছু জায়গায় হচ্ছে ভোল্টেজের রেসপেক্টে করা আছে, কিছু কিছু জায়গা হচ্ছে পাওয়ারের রেসপেক্টে করা আছে। তো তুমি যে কোনো জায়গায় করতে পারো, যে কোনো একটা দিয়ে করতে পারো। এখন দেখো তুমি ভোল্টেজের রেসপেক্টে যদি করো এই জিনিসটা হচ্ছে আমরা গত ক্লাসে বলছি ভোল্টেজের রেসপেক্টে যদি করো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ গেইন। কি বলি ভাই? ভোল্টেজের রেসপেক্টে করলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ গেইন। মনে আছে কিনা? ভোল্টেজ গেইন হচ্ছে ভাইরা অনেক ফর্মুলা দিয়েছিলাম ভোল্টেজ গেইন। আর যদি তুমি পাওয়ারের রেসপেক্টে করো এই জিনিসটাকে বলা হয় কি ভাই? পাওয়ার গেইন। পাওয়ার গেইন।
ভোল্টেজ গেইনকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ভাইয়া? আচ্ছা, পাওয়ার গেইনকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এপি দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা কি ছিল? বিটা স্কয়ার ইনটু আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স। মনে আছে? বিটা স্কয়ার ডিভাইডেড বাই মানে বিটা স্কয়ার ইনটু আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স, রাইট? বিটা স্কয়ার ইনটু আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স। এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, রাইট? আচ্ছা, এখন আমরা হচ্ছে ভোল্টেজ গেইনটা দেখি। দেখো ভাইয়া কিন্তু বলছিলাম তুমি জাস্ট মানে মেইনলি একটা জিনিস মনে রাখবা, আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার। সো এক্স্যাক্টলি এই জিনিসটা ভাইয়া এখানে করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে ভোল্টেজ গেইন, যেহেতু এটা হচ্ছে এ ভি হবে। এটা কি? এটা হচ্ছে বিটা ইনটু আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স। ভালো কথা। এখন দেখো আউটপুট রেজিস্ট্যান্স এই জিনিসটাকে ভাইরা বলতেছিলাম কি ভাইয়া? লোড রেজিস্ট্যান্স, রাইট? এই জিনিসটাকে আমরা কি বলতেছিলাম? লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্সটা কি? আমরা আউটপুটে লাগাই রাখি, রাইট? এখন ইনপুট রেজিস্ট্যান্সটা কত? এখন আমাকে বলো ইনপুট পোরশনটা কোনটা বলো তো ভাইয়া? ইনপুট পোরশনটা কি বেস না? তোমার খেয়াল আছে কিনা? ইনপুট পোরশন কি ভাইয়া? আমি যখন সার্কিটাল ডায়াগ্রামটা আঁকাই, সার্কিটাল ডায়াগ্রাম কি এরকম কিছু একটা আসে। সো এটা কি বেস? সো এখানে যে রেজিস্ট্যান্সটা থাকে এটা কি আমাদের ইনপুট পোরশন থাকে। তার মানে ইনপুট রেজিস্ট্যান্সটা কি? বেসের রেজিস্ট্যান্স, রাইট? ইনপুট রেজিস্ট্যান্সটা কি? বেসের রেজিস্ট্যান্স। সো ইনপুট রেজিস্ট্যান্স যেহেতু বেসের রেজিস্ট্যান্স হয়ে থাকে, বেসের রেজিস্ট্যান্সটা মাত্র আমরা বের করলাম না 10 ওহম। মাত্র আমরা বের করলাম 10 ওহম। তার মানে ইনপুট যে রেজিস্ট্যান্স আছে এটা কি হবে ভাইয়া? ইনপুট রেজিস্ট্যান্স যেটা আছে এটা হবে কত ভাইয়া? 10 ওহম। ইনপুট রেজিস্ট্যান্স কত? 10 ওহম। ভালো কথা। এখন আউটপুট রেজিস্ট্যান্সটা কত? আউটপুট রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স, আচ্ছা এটা আরএল, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে 75 ওহম গিভেন। আর বিটার ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ বিটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 70। বিটার ভ্যালু দেওয়া আছে 70। সো এখন ভ্যালুটা বসায় দাও। 70 ইনটু 75 ডিভাইড বাই 10। 75 ডিভাইড বাই 10। সো এই ভ্যালুটা যাই আসুক, এই ভ্যালুটা কিন্তু আমার একের চেয়ে বড় আসবে। একের চেয়ে বড় আসবে, রাইট? একের চেয়ে বড় আসবে। এবং নিচেরটা দেখো, নিচেরটা হচ্ছে বিটা স্কয়ার হচ্ছে 70 স্কয়ার ইনটু 75 ডিভাইড বাই 10। সো এই ভ্যালুটাও যাই আসুক, এই ভ্যালুটাও কি হবে আমাদের একের চেয়ে বড় আসবে। যেহেতু এপি অথবা এবি দুইটাই একের চেয়ে বড় আসতেছে, তুমি কি করবা? এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে। ব্যবহার করা কি যাবে? ঠিক আছে? সো তুমি কি দুইটা অ্যান্সার করবে? না ভাই, তুমি ভোল্টেজ দিয়ে অ্যান্সার করতে পারো অথবা কারেন্ট দিয়ে অ্যান্সার করতে পারো। সরি, পাওয়ার দিয়ে অ্যান্সার করতে পারো। ভাই দুইটাই করে দেখাচ্ছি, তুমি যে কোনো একটা করবা। এটা বুঝতে পারছি? এটা বুঝতে পারছি কিনা বলো? এই সে যদি আফরিন বলতেছে 525 ভোল্ট। ভাইয়া আরএল বাই আর ইনপুট মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স। এটার কি কোনো একক আছে? না ভাই, একক নাই। বিটার কোনো একক আছে? না, এটারও একক নাই। সো এভি এর কোনো একক থাকবে না। আমি কি একক পড়াইছিলাম? একক থাকবে না, এটা সিম্পল একটা নাম্বার হবে। এপি এর এটারও কোনো একক থাকবে না, এটা সিম্পল একটা নাম্বার হবে। ভালো মতো খেয়াল রাখবে এগুলা, ঠিক আছে? এই বিটার উপর তো ভাই স্কোয়ার দিছি এখানে, এই যে 70 উপর স্কোয়ার। বুঝতে পারছি? এটা একদম ইজি, রাইট? কোনো প্যারা নাই। তুমি যে কোনো একটা দিয়ে অ্যান্সার করবা। আচ্ছা, তোমাদের হচ্ছে মানে কোয়েশ্চেন দেখে কিভাবে অ্যান্সার প্রেডিক্ট করবা? দেখো এখানে কারেন্ট গেইন যেটা বিটা, বিটা হচ্ছে কত দেওয়া আছে? 70। আর আরএল, আচ্ছা বিটা হচ্ছে 70 দেওয়া আছে। সো তুমি অ্যান্সারটা মনে রাখ, মানে জিনিসটা তুমি বুঝবা কিভাবে যে আসলে এটা এমপ্লিফায়ার হিসেবে ইউজ করা যাবে কিনা? কিছু জিনিস দেখে বুঝবা। প্রথম জিনিস হচ্ছে ভাইয়া বিটার ভ্যালু একের চেয়ে বড় হওয়া লাগবে। 2 নম্বর জিনিস হচ্ছে ভাইয়া আউটপুট রেজিস্ট্যান্সটা ইনপুট রেজিস্ট্যান্স চেয়ে বড় হওয়া লাগবে। তাহলে এটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। এটা হচ্ছে সিম্পল আন্ডারস্ট্যান্ডিং আর কি। এটা শর্টকাটের মতো মনে রাখতে পারো। এমসিকিউ তে আসে মাঝে মাঝে যে এটা এমপ্লিফায়ার হিসেবে ইউজ করা যাবে না। তখন কি এত বড় ম্যাথ করবা? না ভাই, এত বড় ম্যাথ করার দরকার নাই। তুমি তখন জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখবা যে বিটা বা কমন এমিটার কারেন্ট গেইন তোমার একের চেয়ে বড় হবে, এবং লোড রেজিস্ট্যান্স ইনপুট রেজিস্ট্যান্সের চেয়ে বড় হলে এটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করা যাবে। স্টিল 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 তোমার যদি এরকম হয় ভাইয়া বিটার ভ্যালু একের চেয়ে বড়, বিটার ভ্যালু একের চেয়ে বড়, বাট লোড রেজিস্ট্যান্স ইনপুট রেজিস্ট্যান্সের সমান,
তাও তুমি অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে পারবা। শুধু ইউজ করতে পারবা না কখন? দেখো, শুধু ইউজ করতে পারবা না কখন? শুধু ইউজ করতে পারবা না যখন তোমার লোড রেজিস্ট্যান্সটা ছোট হয়ে যায়। ঠিক আছে? লোড রেজিস্ট্যান্সটা ছোট হয়ে যায়। সো শর্তটা কি হবে? RL ইজ গ্রেটার অর ইকুয়াল আর ইনপুট। বুঝতে পারছো এটা? আচ্ছা, এখানে হচ্ছে আরো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেনগুলো হচ্ছে একটু করবা। কমন এমিটার এগুলো পারবা। আলফা বেল দিয়েছে, প্রতিকূল প্রচলিত থেকে। আচ্ছা, এটাও দেওয়া আছে, এটাও পারবা। এটাও আমরা ডিরেক্ট করাইছি লাইভ ক্লাসে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা কোথায়? গতি ও রোধ এসি কে ডিসি তে কনভার্ট করা। আচ্ছা, আচ্ছা, ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা মোস্ট প্রবাবলি পাই না। আমি ইন্টারেস্টিং কোয়েশ্চেন লিখে দিচ্ছি। ভোল্টেজ গেইনে বিটার এই ভোল্টেজ গেইনে কেন বিটার উপর স্কোয়ার হবে? ভোল্টেজ গেইনে বিটার উপর কেন স্কোয়ার হবে? কোথায় পাইছো এটা? ভাইরা এরকম করাইছিলাম ভোল্টেজ গেইনে বিটার উপর স্কোয়ার হয়? এরকম পড়াইছিলাম ভোল্টেজ গেইনে বিটার উপর স্কোয়ার হয়? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ক্লাসগুলো করো, তারপর হচ্ছে বুঝতে পারবা। মানে আসলে নাই তো, ভাইয়ের উপর আসলে কোনো জাদু নাই। যেমন তোমার হচ্ছে এই যে কিছু মুভিতে দেখায়, হ্যাঁ, যে বই ওই চিট্টি যে রোবটের মুভিটা দেখছো তো? চিট্টি কি করে? জাস্ট বইগুলো এভাবে গো থ্রু করে সবকিছু পারে। সো ভাইয়ের আসলে এরকম কোনো কিছু এখনো বানাইতে পারেনি, বা জাদু নাই যে তোমার চোখের সামনে হচ্ছে বইগুলো এভাবে ধরবো, তুমি বুঝে ফেলবে। ভাই, তোমার কষ্ট করতে হবে। তোমার কষ্ট করতে হবে। ঠিক আছে? সো আগে লাইভ ক্লাসগুলো করো, দেন বই পড়ো, তারপরে দিন না বুঝো ভাইকে ইয়ে পোস্ট দিয়ে যাবে, কি পড়াইছেন এসব বুঝি না কিছু, তখন বইলো। ঠিক আছে? এর আগে না ভাই। হুম, হুম, হুম। আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস দেখো, আমাদের ইয়েটা মনে আছে আমরা যখন ব্রিজ রেকটিফিকেশন পড়াইছিলাম, খেয়াল আছে কিনা? ব্রিজ রেকটিফিকেশনে এই জিনিসটা হচ্ছে তোমার একটু কনসেপচুয়াল। ব্রিজ রেকটিফিকেশন, আচ্ছা ভাই ডিরেক্ট বলতেছি। ব্রিজ রেকটিফিকেশন হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট সিগন্যালগুলো কেমন ছিল বলো তো? ইনপুট এবং আউটপুট সিগন্যালগুলো কেমন ছিল? দেখো, ইনপুট সিগন্যাল হচ্ছে এরকম ছিল, আর আউটপুট সিগন্যালটা কেমন ছিল? জাস্ট এরকম উপরের দিকে, রাইট? এটা হচ্ছে কি ভাইয়া? ইনপুট। এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, আর এটা কি? এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল। আচ্ছা, তুমি পর্যায়কালের ব্যাপারটা তো বুঝো। পর্যায়কালের ব্যাপারটা তো বুঝো। উম, পর্যায়কালের ব্যাপারটা তো বুঝো। দেখো, আমি ইনপুট সিগন্যাল যদি বলি, তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা। এই পয়েন্টে, মানে এই পয়েন্টে তোমার এই যে গ্রিন কালার পয়েন্ট আছে, এটা কোন দিকে যাওয়ার ট্রাই করবে? আমার তরঙ্গের দিকে যাওয়ার ট্রাই করবে। তার মানে এই পয়েন্টে তরঙ্গটা হচ্ছে উপরের দিকে যাওয়ার ট্রাই করবে। সো এই পয়েন্টের সবচেয়ে ক্লোজেস্ট একটা পয়েন্ট বের করবা, যে পয়েন্টে হচ্ছে তোমার একটা পার্টিকেল সেম ডিরেকশনে যাওয়ার ট্রাই করবে। ভালো মতো বলতেছি, এই পয়েন্টে আমার পার্টিকেলটা কি উপর দিকে যাওয়ার ট্রাই করতেছে। এইটার সবচেয়ে ক্লোজেস্ট একটা পয়েন্ট বের করো, একদম ক্লোজেস্ট একটা পয়েন্ট বের করবা, যে পয়েন্টে পার্টিকেলটা একই ডিরেকশনে যাওয়ার ট্রাই করতেছে। সাপোজ তুমি এখানে বললা, এখানে পার্টিকেলটা কি ভাই নিচের দিকে যাওয়ার ট্রাই করবে। এখানে পার্টিকেলটা কি ভাই উপরের দিকে যাওয়ার ট্রাই করবে। এখানে পার্টিকেলটা কি ভাই নিচের দিকে যাওয়ার ট্রাই করবে। সেভাবে তুমি আরো যেতা, তাহলে এখানে পার্টিকেলটা কি হইতো? এখানে হচ্ছে পার্টিকেলটা, এই যে এখানে পার্টিকেলটা উপরের দিকে
উপরের দিকে যাওয়ার ট্রাই করতো, রাইট? এখন দেখো পরপর কিন্তু হচ্ছে, প্রথমে উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে, পরে একটা নির্দিষ্ট সময় পর আবার উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে, এবং একটা নির্দিষ্ট সময় পর আবার উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে। বাট সবচেয়ে ক্লোজেস্ট বা কাছে যেটা, এই যে সবচেয়ে কাছে যেটা, এই যে ডিসটেন্সটা, এটাকে আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা কি ডিসটেন্স বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং এই তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ ডিসটেন্স কভার করতে তরঙ্গটা যে সময় লাগে, এটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল, টি, পর্যায়কাল বা টি। সো টি এর মাঝে টি এর সাথে এটা যে কম্পাঙ্ক আছে, কম্পাঙ্কের তো একটা রিলেশন আমরা জানি যে টি এফ বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টি, রাইট? এই জিনিসটা তো আমরা জানি, এটা সেই ক্লাস 9 থেকে পড়ে আসতেছি। সো ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টি। তার মানে ইনপুট সিগন্যাল যেটা আছে, ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি? 1 ইনটু পর্যায়কাল, রাইট? 1 ইনটু পর্যায়কাল। সো অনেক কিছুই দেওয়া আছে, অনেক কিছু আমরা জিনিসপাতিগুলো করব। বাট নিচের চিত্রটি একটু ভালোমতো খেয়াল করো। এখানে সাপোজ চিন্তা করো, এখানে যে পার্টিকেলটা আছে, এটা কোন দিকে যাওয়ার ট্রাই করতেছে? ভাই উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে। তারপর এখানে যে পার্টিকেলটা আছে, এটা কোন দিকে যাওয়ার ট্রাই করবে? এটাও উপরের দিকে যাওয়ার ট্রাই করবে। এখানে যে পার্টিকেলটা আছে, এটাও উপরের দিকে যাওয়ার ট্রাই করবে, রাইট? এটা উপরের দিকে যাওয়ার ট্রাই করবে। এখন দেখো, এখানে পার্টিকেলটা উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে, এর কাছের পার্টিকেলটাও উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে। সবচেয়ে ক্লোজেস্ট ডিসটেন্স কোনটা বলতো? সবচেয়ে ক্লোজেস্ট ডিসটেন্স হচ্ছে এটা, রাইট? তার মানে এখন এতটুকু পরিমাণ ডিসটেন্সকে আমরা কি বলবো ভাই? এতটুকু পরিমাণ ডিসটেন্সকে আমরা বলবো হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। কি বলবো? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। আগে কতটুকু ছিল? আগে হচ্ছে একটা উপরে পজিটিভ হাফ সাইকেল, নিচে পজিটিভ আর নেগেটিভ হাফ সাইকেল, দুইটা মিলে তরঙ্গ দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করতো। বাট এখন কি জাস্ট পজিটিভ সাইকেলটা বা জাস্ট নেগেটিভ সাইকেলটা বা জাস্ট পজিটিভ সাইকেলটা ইন্ডিভিজুয়াল একটা তরঙ্গ দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? সো এটাকে আমরা ল্যামডা প্রাইম বললাম, এবং এটার জন্য যে সময়টা লাগবে এটাকে আমরা টি প্রাইম বললাম। তার মানে দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে আমার পর্যায়কাল কি হবে? টি প্রাইম। এখন আমাকে দেখে বলো তো ভাইয়া, এখানে যদি 2 সেকেন্ড লাগে এই পয়েন্ট থেকে, মানে উপর ইনপুট সিগন্যালে যদি একটা কমপ্লিট তরঙ্গ কমপ্লিট করতে 2 সেকেন্ড সময় লাগে, আমার আউটপুট সিগন্যালে কত সেকেন্ড সময় লাগবে? আমাকে জাস্ট এটা বলো ভাই, আউটপুট সিগন্যালে কত সেকেন্ড সময় লাগবে? আউটপুট সিগন্যালে কত সেকেন্ড সময় লাগবে? আমাকে এটা বলো। 1 সেকেন্ড, একদম সিম্পল, রাইট? একদম সিম্পল। তার মানে আমি এটা বলতে পারি যে ভাইয়া আউটপুট সিগন্যালে, দেখো আমি এই জিনিসটা বলতে পারি ভাইয়া, আউটপুট সিগন্যালে, আউটপুটে আউটপুটে এই জিনিসটা বলতে পারি যে পর্যায়কাল যেটা আছে এটা হচ্ছে ইনপুটের পর্যায়কালের অর্ধেক, ইনপুটের পর্যায়কালের অর্ধেক, রাইট? ইনপুটের পর্যায়কালের অর্ধেক। এখন আমাকে দেখো, ফ্রিকোয়েন্সি এবং পর্যায়কাল একটা একটা ব্যস্তানুপাতিক না? একটা একটা কি ব্যস্তানুপাতিক? তার মানে পর্যায়কাল যদি অর্ধেক হয়ে যায়, ফ্রিকোয়েন্সি কি হবে ভাইয়া? কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক কি হবে ভাইয়া? তুমি জাস্ট বসাও 1 ডিভাইডেড বাই টি প্রাইম, টি প্রাইম। সো 1 ডিভাইডেড বাই টি প্রাইম মানে 2 টি ডিভাইডেড বাই 2। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ভাইয়া? 2 ইনটু 1 ডিভাইড বাই টি বা এফ। সো এফ প্রাইম যেটা আছে এটা কি হচ্ছে? ইনপুট ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হয়ে যাচ্ছে। পর্যায়কাল আমার অর্ধেক হচ্ছে, বাট ফ্রিকোয়েন্সি কি হচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি কি হচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। সো এরকম টাইপের কোয়েশ্চেন বোর্ডে ৩টা বোর্ডে আসছে টিল পর্যন্ত, টিল নাও ৩টা বোর্ডে আসছে। ভাইরা ব্রিজ রেকটিফিকেশনে আমার ইনপুট সিগন্যাল হচ্ছে ধরো ফ্রিকোয়েন্সি 200 হার্টজ, আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? আউটপুট সিগন্যাল ফ্রিকোয়েন্সি 400 হার্টজ। ইনপুট সিগন্যাল হচ্ছে পর্যায়কাল 5 সেকেন্ড, আউটপুট সিগন্যাল পর্যায়কাল কত? 2.5 সেকেন্ড। সো এরকম জিনিসপাতি। ঠিক আছে? এরকম জিনিসপাতি। ওকে, টি হাফ কেন হইছে? ভাই পর্যায়কালের সাথে রিলেশন। ঠিক আছে? পর্যায়কালের সাথে রিলেশন কিভাবে? পর্যায়কালের ব্যাপারটা কি? পর্যায়কালের ব্যাপারটা হচ্ছে তুমি সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট বের করবা, যে পয়েন্ট পর রিপিট হচ্ছে এটাই তো পর্যায়কাল। পর্যায়কাল মানে কি ভাই? রিপিটেশন টাইম। যে নির্দিষ্ট সময় পর রিপিট হচ্ছে ওইটাই পর্যায়কাল। এখানে দেখো রিপিট হচ্ছে কি? এখান থেকে এসে এখানে আসার পর আবার রিপিট হচ্ছে। এখানে আসার পর আবার রিপিট হচ্ছে। বাট এখানে কি ভাইয়া? একটা হাফ সাইকেল পরপরই রিপিট হচ্ছে। তার মানে এখানে একটা পুরা সাইকেল কমপ্লিট করতে যে সময় লাগে এটাকে আমরা পর্যায়কাল বলতেছি। এখানে হাফ সাইকেলের জন্য যে সময়টা এটাকে আমরা পর্যায়কাল বলতেছি। একদম কমন সেন্স ভাইয়া। এখানে যদি 2 সেকেন্ড সময় লাগে, এখানে কতটুকু সময় লাগবে? 1 সেকেন্ড। উপরেরটা যদি 5 সেকেন্ড সময় লাগবে, নিচেরটা কত লাগবে? 2.5 সেকেন্ড। এখন কথা হচ্ছে ভাই, তরঙ্গ যেটা আছে এই তরঙ্গের কি বেগ চেঞ্জ হবে? বেগ পরিবর্তন হবে কিনা? ইনপুট সিগন্যালের যে বেগ এবং আউটপুট সিগন্যালের যে বেগ, এই দুইটা কি পরিবর্তন হবে? ইনপুট সিগন্যালের যে বেগ এবং আউটপুট সিগন্যালের যে বেগ, এই দুইটা কি পরিবর্তন হবে? হুম,
ইনপুট সিগন্যাল যে ব্যাক এবং আউটপুট সিগন্যাল যে ব্যাক পরিবর্তন হবে, কেউ মানে বলতে পারবো আমাকে কমেন্টে যে কেন পরিবর্তন হবে না? না মনে হয়। না। তাসনিম বলতেছে হবে। আচ্ছা কেন হবে বা কেন হবে না? ২ টা জিনিসের অ্যান্সার দাও ভাইকে। দেখি। উম F সেম। না ভাই F তো সেম না। F তো সেম না। F তো দেখুন আউটপুটে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ইনপুটের চেয়ে আউটপুটে দ্বিগুণ হয়ে যাচ্ছে। সো F তো সেম না। F ও সেম না, ল্যামডাও T ও সেম না। হুম, হুম। কেন হবে না বলো? আব্দুল্লাহ বলছে বিকজ হ্যাঁ, ঠিক আছে বিকজ মাধ্যম একটাই হবে না। শাজনীন হ্যাঁ, ঠিক আছে বাট ম্যাথমেটিক্যালি বলো তো শাজনীন অ্যান্সারটা হ্যাঁ, মেক সেন্স ঠিক আছে। হবে F চেঞ্জ হয় তাই। আচ্ছা ও ঠিক আছে। মাধ্যমে একটাই হবে না। হ্যাঁ, ঠিক আছে বাট মাধ্যমে একটু ম্যাথমেটিক্যালি ভাইকে জিনিসটা বোঝাও। হুম, 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 হুম। আচ্ছা অ্যান্সার হচ্ছে ভাইয়া আ এটার যে ভেলোসিটি আছে, ভেলোসিটিটা চেঞ্জ হবে না। ঠিক আছে? কিভাবে বুঝবা তুমি ভেলোসিটি চেঞ্জ হবে না? ভেলোসিটিকে ধরো আমরা হচ্ছে যেহেতু ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এটাকে c দিয়ে লিখলাম। c সমান কি ভাইয়া? f ইনটু ল্যামডা রাইট? f ইনটু ল্যামডা। এখন আমাকে দেখো এখানে f দ্বিগুণ হচ্ছে, ল্যামডা কি অর্ধেক হয়ে যাচ্ছে না? এখানে ল্যামডা প্রাইমকে তুমি এটা লিখতে পারো কিনা? ল্যামডা প্রাইম হচ্ছে ল্যামডা বাই 2। আগে হচ্ছে পুরা হাফ সাইকেল প্লাস আরেকটা হাফ সাইকেল মিলে হচ্ছে ল্যামডা হইছিল। এখন কি জাস্ট একটা হাফ সাইকেল। তার মানে আগে যে ল্যামডা ছিল এখন কি অর্ধেক হয়ে গেছে। সো ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হচ্ছে ভালো কথা। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হচ্ছে 2 ইনটু f প্রাইম f তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে? অর্ধেক হচ্ছে। সো এই দুই তো বাদ থাকতেছে কি আলটিমেটলি f ইনটু ল্যামডা। তার মানে কি বেগ যেটা আছে এটা অপরিবর্তনশীল থাকবে। ব্যাপারটা কি ভাই? ব্যাপারটা আমার হচ্ছে একটা রিজন হচ্ছে সাজনিন হচ্ছে বলল অপরিবর্তনশীল থাকে। একটা রিজন হচ্ছে ও বলল যে মাধ্যম চেঞ্জ করতেছে না। হ্যাঁ, ভালো কথা। আরেকটা রিজন কি ভাইয়া? ল্যামডা অর্ধেক হচ্ছে, ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হচ্ছে। বা তুমি বলতে পারো যে পর্যায়কাল অর্ধেক হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হচ্ছে। সো একটাকে কাটাকাটি করে রাখতেছে। এইজন্য কি ভেলোসিটি সেম থাকবে। জাস্ট চেঞ্জ হবেটা কি? চেঞ্জ হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং পর্যায়কাল। ঠিক আছে? বুঝতে পারছি? এগুলা কিন্তু এভাবে মাথায় আসবে না কেন ভাইয়া? এই যে ভি সমান এফ ল্যামডা এই সূত্রটা কবে পড়ছিলা বলো তো আমাকে? এই সূত্রটা মোস্ট প্রবাবলি তোমরা ক্লাস 9 এ তরঙ্গ চ্যাপ্টার যখন পড়তেছিলা তখন হচ্ছে এই জিনিসটা পড়ছিল আরকি ১ম। সো কিছু জিনিসপাতি তোমার একদম যে অ্যাডভান্স জিনিসপাতি দিয়ে অ্যান্সার করতে হবে এমন না। ভাই বেসিক জিনিসপাতি দিয়ে অ্যান্সার করা যায়। সো দেখছো 9 এর জিনিসপাতি এখানে কিন্তু কাজে লাগতেছে। বুঝতে পারছো এটা? এটা তো আর কোন প্রবলেম নাই। সো এরকম কোয়েশ্চেন আসলে বোর্ডে পারবা তো? এরকম জিনিসপাতি আসলে পারবা তো বোর্ডে? এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। আবারও বলছি এগুলো ভাই আসছে। বুঝছো? এগুলা কিছু বোর্ডে আসছে। হুম। আচ্ছা দেখো এখানে হচ্ছে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। আ জাস্ট একটু খেয়াল রাখবা যে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। ঠিক আছে? কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। আ কমন বেসে কমন টার্মিনাল কোনগুলা? বেস বা পিট। কমন এমিটার কোনটা? এমিটার। এই জিনিসপাতিগুলো একটু দেখে নিবা। ঠিক আছে? এখানে ভাইয়ারা যা বলছে ওই জিনিসপাতিগুলার আ জাস্ট একটু দেওয়া আছে। চার্ট আকারে দেওয়া আছে এগুলো একটু পড়ে নিবা। পড়লেই হচ্ছে বুঝতে পারবা। সো তোমাদের জন্য হচ্ছে একটা কোয়েশ্চেন এখন। তোমরা এখন করবা। আচ্ছা এটা জাস্ট ভাইকে একটা ভোকাল অ্যান্সার দাও। বর্তনীতে D4 সংযুক্ত অবস্থায় এসি কে ডিসি থেকে রূপান্তর করা সম্ভব কিনা? সচিত্র ব্যাখ্যা দাও। সচিত্র ব্যাখ্যা করা লাগবে না। তোমরা হচ্ছে জাস্ট অ্যান্সার দাও। যে ভাইয়া D4 সংযুক্ত মানে এই যে ব্রিজ রেক্টিফিকেশন টা আছে, এই ব্রিজ রেক্টিফিকেশন দিয়ে হচ্ছে এসি কে ডিসি তে কনভার্ট করা যাবে কিনা? বা এইভাবে হচ্ছে এসি কে ডিসি তে কনভার্ট করতে পারবা কিনা? পারবা? আচ্ছা কিভাবে বুঝবা তুমি পারবা কিনা? সো ভাই হচ্ছে জাস্ট তুমি জিনিসটা জাস্ট এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটাতে একটু ভালো মতো খেয়াল করবা। এই ব্রিজটা কি কোন ওরিয়েন্টেশন এ থাকলে তুমি রেকটিফাই করতে পারবা। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার কাছে সাপোজ একটা ব্রিজ আছে। এই যে দেখো ব্রিজ আছে। তুমি ব্রিজের মধ্যে
4টা ডায়োড অ্যাড করবা। কি করবা? তুমি 4টা ডায়োড অ্যাড করবা। ঠিক আছে? 4টা ডায়োড এড করবা। কিভাবে এড করবা? তুমি ধরো আমি বললাম যেকোনো একটা হাতে। ধরো এই হাতে হচ্ছে তুমি এভাবে ডায়োডটা এড করতেছো। সো এটা যে সন্নিহিত বাহুটা আছে, এই সন্নিহিত বাহুতে এটার উল্টা ওরিয়েন্টেশনে ডায়োড এড করবা। উল্টা ওরিয়েন্টেশন মানে কি? এখানে পি টাইপ, সো এদিক বরাবর হচ্ছে উল্টা ওরিয়েন্টেশন। সো এটা হচ্ছে আমাদের উল্টা ওরিয়েন্টেশন ডায়োড এড করছে। তারপর হচ্ছে এই যে বাহুটা আছে, এটার সাথে যে আরেকটা বাহু আছে, এই বাহুতে একই ওরিয়েন্টেশনে ডায়োড এড করবা। একই ওরিয়েন্টেশন মানে কি? হ্যাঁ, এই যে এটাতে আবার এটার উল্টা ওরিয়েন্টেশন বা এই নিচের যে ডায়োডটা আছে, এই ডায়োডের সেম একই ওরিয়েন্টেশনে আরেকটা ডায়োড এড করবা। তারপর হচ্ছে এই দুইটা থেকে তোমার ইনপুট সিগন্যাল নিবা। আর মাঝখানে কি? মাঝখানে হচ্ছে একটা লোড রেজিস্ট্যান্স রাখবা। সো এটা হচ্ছে তোমার ব্রিজ রেকটিফাই করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে ব্রিজ রেকটিফাই করতে পারবে। এটা হচ্ছে গেলে একটা ওয়ে। একটা ওয়ে। এখন বলতে পারো যে ভাই আমি তো সবসময় এভাবে আঁকাবো যে এটা আমার মনেও থাকবে না। যে আমি বাম পাশে যে প্রথম ডায়োডটা দিছিলাম, এই ডায়োডটা যে উপরের দিকে দেওয়া লাগে এটা আমার মনে থাকে না। সো আমি কিভাবে করব? প্যারা নাই। তুমি যেকোনো একটা ফলো করতে পারো। একটা ফলো করলে হবে। তোমার মেইন কাজ কি? রেকটিফাই করা। তোমার হচ্ছে সাপোজ এই যে বাহুটা আছে, বাহুটাতে হচ্ছে নিচের দিকে ডায়োড দিছো। নিচের দিকে এন টাইপ দিছো। ঠিক আছে? সো এটার উল্টা ওরিয়েন্টেশন নিচে করবা। উল্টা ওরিয়েন্টেশন নিচে লাগাবা। সো এখানে যদি এন টাইপ হয়, সো এটা হচ্ছে এরকম হবে। এবং এই যে ডায়োড গুলো আছে, এই ডায়োড উপরে যে ডায়োডটা আছে, এই ডায়োডটার উল্টা মানে একই ওরিয়েন্টেশন নিচের ডায়োডটা হবে। একই ওরিয়েন্টেশন মানে কি? ভাই এটা হচ্ছে পি থেকে এন এর দিকে আসতেছে। সো নিচের ডায়োডটা কি? এই ডায়োডটা কি? পি থেকে এন এর দিকে আসবে। পি থেকে এন এর দিকে আসা মানে কি? এরকম কিছু একটা। এবং এই ডায়োডটা যেভাবে আছে এর নিচের ডায়োডের উল্টা হবে, বা তুমি নিচের ডায়োডটাকে মনে রাখতে পারো, এই নিচের ডায়োডটা যে ওরিয়েন্টেশন আসছে, আমার এই বাহুতে যে ডায়োডটা আসবে এটাও সেম ওরিয়েন্টেশন আসবে। সেম ওরিয়েন্টেশন আসা মানে কি ভাইয়া? এই যে এরকম ভাবে। সো এটা দিয়েও তুমি কি করতে পারবা ভাইয়া? এটা দিয়েও তুমি এমপ্লিফাই করতে পারবা। মাঝখানে কি থাকবে? লোড রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? তোমার জাস্ট কোন ডায়োডগুলোতে হচ্ছে খেয়াল রাখতে হবে। এই যে এই ডায়োড এবং এই ডায়োড মানে তোমার যেই ইয়েতে হচ্ছে তোমার তার এড করছো, এই তার এড করছো যে দুইটা প্রান্তে, এই দুইটা প্রান্তের ডায়োডগুলো একই ওরিয়েন্টেশন থাকা লাগবে। দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। সো এইভাবে আসো, একই ওরিয়েন্টেশন আছে। তুমি পি থেকে এনে প্রবেশ করছো, এটা তো পি থেকে এনে প্রবেশ করতেছো। উপরের ডায়োডে পি থেকে এনে প্রবেশ করছো, এটা তো তুমি পি থেকে এনে প্রবেশ করতেছো। তার আরেকটা পয়েন্ট কি? আরেকটা পয়েন্ট হচ্ছে এটা। সো এখান থেকে হচ্ছে দুইটা ডায়োড, এই যে দেখো তুমি এখান থেকে আসো, দেখো পি থেকে এনে প্রবেশ করতেছো, এখানে তুমি পি থেকে এনে প্রবেশ করছো। দেখবো হচ্ছে তুমি যখন জিনিসপত্রগুলো আঁকাবা এটা দিয়ে পসিবল। এখানে দেখো এটা হচ্ছে তারের একটা প্রান্ত, এখান থেকে দুইটা ডায়োড। তুমি হচ্ছে এখান থেকে আসো, দেখো একটা ডায়োড থেকে আসো, যে কোনো একটা ডায়োড থেকে আসো, দেখো এন থেকে পি তে প্রবেশ করতেছো, এন থেকে পি তে। সো এটাও দেখো এন থেকে পি তে প্রবেশ করতেছো। এটা হচ্ছে আরেকটা প্রান্ত। এখানে দেখো এটা একটা ডায়োড, এর একটা ডায়োড, যে কোনো একটা প্রান্ত থেকে আসো, এই প্রান্ত থেকে তুমি এন থেকে পি তে প্রবেশ করতেছো, এন থেকে পি তে প্রবেশ করতেছো। তার মানে এটা দিয়েও রেকটিফিকেশন পসিবল। ঠিক আছে? হ্যাঁ, তুমি যেকোনো এক জায়গা থেকে কাউন্ট করতে পারো, ডাজন্ট ম্যাটার ভাইয়া। তুমি যেকোনো এক জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে কাউন্ট করো, এন থেকে পি তে আসতেছো, এন থেকে পি তে আসতেছো। এই জায়গা থেকে কাউন্ট করো, এন থেকে পি তে আসতেছো, এন থেকে পি তে আসতেছো। মানে কি? এদের ওরিয়েন্টেশনটা সেম। ঠিক আছে? যেই টার্মিনাল পয়েন্ট গুলোতে আমার হচ্ছে তারগুলো এড করা থাকে, এই টার্মিনাল পয়েন্ট গুলোতে যে দুইটা ডায়োড থাকে, এই দুইটা ডায়োড কি ওরিয়েন্টেশন সেম থাকে। আমি যদি এন থেকে পি তে প্রবেশ করি, দুইটাতে এন থেকে পি তে প্রবেশ করব। যদি পি থেকে এন এ প্রবেশ করি, দুইটাতে পি থেকে এন এ প্রবেশ করব। ঠিক আছে? দুইটাতে পি থেকে এন এ প্রবেশ করব। সো এই দুইটা ওরিয়েন্টেশনের যে কোনো একটা থাকলেই তুমি কি করতে পারবা? এমপ্লিফাই হিসেবে ইউজ করতে পারবো। বাট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের বইয়ে জাস্ট মনে করে এটা দিয়ে হচ্ছে এমপ্লিফাই করা যাবে। বই প্লাস বোর্ড দুইটা জায়গায় হচ্ছে মনে করে এটা দিয়ে জাস্ট এমপ্লিফাই করা যাবে। সো আবারও বলতেছি ভাইয়া, তুমি এই জিনিসটা দিয়ে এমপ্লিফাই করতে পারবা। হয়তো এই জিনিসটা বোর্ডে নাই বা বইয়ে আসে নাই, বাট আসতে পারে। এটা একটু মাথায় রাখবা। ওকে। উদ্দীপকের বর্তনীটিকে হচ্ছে ভোল্টেজ বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে কিনা? এই এটা এটা তোমরা করো। এটা 3 মিনিট, 2 মিনিট, আচ্ছা 3 মিনিট সময় দিই, ফাস্ট করো। 3 মিনিট সময়। ভোল্টেজ বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে কিনা কিসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, ভোল্টেজ গেইনের উপর। ভোল্টেজ গেইন যদি একের চেয়ে বড় হয়, তাহলে কি আমার ভোল্টেজ বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে। ভোল্টেজ বিবর্ধকের ভ্যালুটা বের করো, ভ্যালুটা বের করে বলো কত আসে। ভোল্টেজ বিবর্ধকের ভ্যালুটা বের করে বলো কত আসে।
আশির দিকে বলছে ফার্স্টটা ইজি ভাইয়া, সেকেন্ডটাও ইজি, জাস্ট একটু খেয়াল রাখা লাগে। এই যে সামনেই আছি তোমাদের। 490 আসে, 490 আসে সবার? সবার কি 490 আসছে? আচ্ছা, খলিলের নাকি 9.8 আসছে। দেবটি সালদা 490, নিঝুমও 490, শিরুতি বলছে। আচ্ছা, আরফান বলতেছে 4,89,025। আরফানের অ্যান্সারটা একটু চেক করো তো। 490 মোস্ট প্রবলি আসার কথা। রায়হান বলতেছে 4.9 আসতেছে। আচ্ছা দেখো, এটা কিভাবে করো, তুমি ভোল্টেজ গেইন বের করবা, ঠিক আছে? ভোল্টেজ গেইন বের করবা। ভোল্টেজ গেইনের ফর্মুলা কি ভাইয়া? ভোল্টেজ গেইনের ফর্মুলা হচ্ছে ভাইয়া বিটা ইনটু লোড রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স। দেখো, ইনপুট রেজিস্ট্যান্স তোমার দেওয়া আছে ডিরেক্ট, কত ভাইয়া? 500 ওহম ইনপুট রেজিস্ট্যান্স। এটা কি ইনপুট রেজিস্ট্যান্স? 500 ওহম। আউটপুট রেজিস্ট্যান্স কত? 5000 ওহম। বাট বিটা দেওয়া নাই, বিটা দেওয়া নাই, প্রবলেম নাই, তোমার আলফার ভ্যালু দেওয়া আছে। কি দেওয়া আছে? আলফার ভ্যালু দেওয়া আছে। এখন আলফা থেকে তুমি বিটা বের করতে পারো না? আলফা থেকে তুমি বিটা বের করতে পারবে না। বিটা সমান কি ভাইয়া? বিটা সমান হচ্ছে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। সো এটা হচ্ছে বসে বিটাটা বের করে নিবা, ঠিক আছে? বিটাটা বের করে নিবা। বিটাটা যদি বের করে নাও, তোমার এই বিটাটা হচ্ছে এখানে ইউজ করবা। ইউজ করলে যায় আসে আলফার ভ্যালু কত? 0.98। 0.98 ডিভাইড বাই 1 মাইনাস আলফা বা 1 মাইনাস 0.98 ইনটু লোড রেজিস্ট্যান্স কত? 5000। 5000 ডিভাইড বাই 500। সো যেই ভ্যালুটাই আসে এটা হচ্ছে বের করে নেবা। এটা মোস্ট প্রবলি 490 আসবে। 490, যেটা একের চেয়ে বড়। তার মানে এটা কি ভোল্টেজ বিবর্ধক হিসেবে ইউজ করা যাবে, রাইট? ইউজ করা যাবে। সো এটা একটু করে নিবা, জাস্ট একদম ইজি কিন্তু। দেখছো বোর্ড, এটা কি বোর্ডের কোশ্চেন, কুমিল্লা বোর্ডে আসছে। ওকে, সো আরো এক দুইটা সিকিউ দেওয়া আছে এখানে, তোমরা হচ্ছে এগুলা সলভ করে নিবা তোমরা সিকিউ গুলা, ঠিক আছে? সিকিউ গুলাতে এরকম ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন চাইছে। ভাইরা হচ্ছে অ্যাডভান্স প্রবলেমে এই চ্যাপ্টারের অ্যাডভান্স কিছু জিনিসপাতি দেখা ট্রাই করব। এই জিনিসগুলো কবে দিচ্ছি ভাইয়া তোমাদের হচ্ছে জানাই দিব। এটা হচ্ছে ভাইদের লাইভ লাস্ট ক্লাস ছিল। আশা করছি এই চ্যাপ্টারটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভালোভাবে এই চ্যাপ্টারটা পড়ার ট্রাই করবা। আর এই চ্যাপ্টারে যা যা জিনিসপাতি আছে, যা যা লিমিটেশন আছে, সবগুলা নিজে বই পড়ে বোঝার ট্রাই করবা। ভাইয়া তো ক্লাসে বলছি, স্টিল স্টিল তুমি নিজে পড়ার ট্রাই করবা, ঠিক আছে? সিলিকন এবং সৌন্দর্য করে তাহলে বিভব কিভাবে নিব? না, সেটাতে এটা একটু চিন্তা করবা, ঠিক আছে? এটা একটু চিন্তা করবা। এখানে চলতরিতের কিছু জিনিসপাতি আসে, সমান্তরালে থাকলে বিভব তুমি কোনটা কাউন্ট করতা? ধরো ২ টা রোধ সমান্তরালে আছে। একটা রোধের মধ্যে হচ্ছে ভোল্টেজ ১০ আর একটা রোধের মধ্যে ভোল্টেজ ১২। সো সমান্তরালে তুমি কোন ভোল্টেজটা কাউন্ট করতা এবং কেন কাউন্ট করতা? এই জিনিসটা একটু চিন্তা করবা তুমি, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু চিন্তা করবা। চিন্তা করে হচ্ছে অ্যান্সার করার ট্রাই করবা। মাথায় রাখবা, তোমার সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা প্রবলেম সলভিং এর দিক দিয়ে চলতরিতের মতো। বাট আন্ডারস্ট্যান্ডিং এর দিক দিয়ে অনেক অ্যাডভান্স, ঠিক আছে? সো চ্যাপ্টারটা ভালোমতো পড়ার ট্রাই করবা। আ এই তো। আর দেখা হবে আবার তোমাদের সাথে হচ্ছে অন্য একটা চ্যাপ্টার নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।